যেহেতু 10 মিনিট ইতিমধ্যে দেরি হয়ে গেছে, আমাদের আসলে একাডেমিক কাউন্সিলের মিটিং চলতেছে, সেখান থেকে আমাদের বিভাগীয় প্রধানের বর্তমান দায়িত্বে যিনি আছেন শামীমা ইসলাম সুমি ম্যাডাম, উনি মাঝে মধ্যে কন্ট্যাক্ট করতেছিলেন, যার জন্য একটু আমাদের ইন্টারাপশন হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের টপিক আমরা আগের থেকেই নির্ধারণ করে রাখছিলাম, সেটা হচ্ছে গিয়ে মেটাবলিজম চ্যাপ্টারের কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করব, এইটার আউটলাইনটা। আসলে এর মধ্যে থেকে, এতগুলো টপিকের মধ্যে থেকে আমাদের কোন কোনটা টপিক আগে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট মেটাবলিজম চ্যাপ্টারের মধ্যে সবার ফার্স্ট প্রায়োরিটি পাবে গ্লাইকোলাইসিস। প্রথমে গ্লাইকোলাইসিস, সেকেন্ড আসবে টিসিএ সাইকেল অথবা ক্রেবস সাইকেল অথবা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, যেই নামই বলো না কেন, টিসিএ সাইকেলের অনেকগুলো নাম আছে। প্রথমে তাহলে বললাম আমরা গ্লাইকোলাইসিস, 2 নাম্বার হচ্ছে গিয়ে টিসিএ সাইকেল, 3 নাম্বার হচ্ছে গিয়ে এইচএমপি শান্ট, এবং একই সাথে একই গুরুত্ব বহনকারী গ্লুকোনিওজেনেসিস। এই 4টা টপিক। তারপরে বাদ বাকি আরো কিছু ছোটখাটো টপিক আছে যেগুলা এদের পরে, তবে এই 4টা টপিকের গুরুত্ব সবচেয়ে বেশি। আবার বলতেছি, প্রথমে আছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড টিসিএ সাইকেল, থার্ড ইকুইভ্যালেন্ট প্রায়োরিটি পাবে 2টা টপিক একই সাথে, এইচএমপি শান্ট এবং তার সাথে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, এখন চ্যাপ্টারের শুরুতে আমরা প্রথমে কিছু কমন জিনিস জানার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে, এটা প্রায় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় এবং রিটেনেও অনেক সময় এটা কোশ্চেন আকারে আসে, যেটা হচ্ছে গিয়ে নেম সাম পাথওয়েজ রিগার্ডিং কার্বোহাইড্রেট মেটাবলিজম। আইদার এটা হইতে পারে অ্যানাবলিক পাথওয়ের নাম, অথবা ক্যাটাবলিক, অথবা অ্যামফিবলিক। আবার আরো একটা কোশ্চেন সাইড বাই সাইড আসে, যেটা হচ্ছে নেম দ্য পাথওয়েজ অকারিং উইদিন মাইটোকন্ড্রিয়া or within cytoplasm or within endoplasmic reticulum or sharing both cytoplasm or mitochondria। তাহলে কন্ডিশন গুলা অনেকগুলো কন্ডিশন। আমার কাছে শুধু জানতে চাইতে পারে অ্যানাবলিক, ইন্টারমিডিয়ারি, মেটাবলিক পাথওয়ে গুলার নাম, অথবা ক্যাটাবলিক পাথওয়ে গুলার নাম, অথবা অ্যামফিবলিক পাথওয়ের নাম। আবার এর বাইরে জানতে চাইতে পারে যে কিছু পাথওয়ের নাম তুমি বলো যেগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে, অথবা সাইটোপ্লাজমে ঘটে, অথবা বোথ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে ঘটে। মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমে ঘটা পাথওয়ে গুলা, প্রত্যেকটা পাথওয়ে যখন আমরা আলাদা আলাদা ভাবে পড়েছি, তখন আমরা এই পাথওয়ে গুলা কোনটা কোন কম্পার্টমেন্টে ঘটে সেটা আমরা সাথে সাথে পড়ে যাই। কিন্তু যখন এটাকে আমাকে একটা সামারাইজ ওয়েতে বলতে বলা হয়, তখন কিন্তু হঠাৎ করে সবগুলো নাম মাথায় চট করে চলে আসে না। সেই জন্য এই জিনিসটাকে আগে থেকেই প্রিপেয়ার্ড, ইনফর্ম ফরমেশনে রেডি রাখতে হবে। যেমন যদি আমাকে মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলতে বলা হয়, তাহলে চট করে আমাকে 5টা 6টা নাম বলতে হবে অথবা লিখতে হবে, এবং লিখতে পারলে এটাতে হয়তো এই 6টা নাম লিখতে পারলে হয়তো 2-এ 2 পাওয়া যাবে। যদি রিটেনে কোশ্চেন আসে তাহলে আউট অফ 2 তুমি অ্যাবসলিউটলি 2 পাবা। তাহলে নাম্বার কাটার কোনো সুযোগ নাই, এবং 6টা নাম লিখতে সর্বোচ্চ সময় লাগে হয়তো 30-40 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কি প্রথমে আমাদের কমন কিছু জিনিস জানার কথা বললাম আমরা, সেটা হচ্ছে গিয়ে পাথওয়ে গুলার নাম ক্যাটাগরাইজ ওয়েতে, এবং হচ্ছে গিয়ে কম্পার্টমেন্ট ওয়াইজ পাথওয়ে গুলার নাম। আচ্ছা, এইখানে প্রত্যেকটা টপিকের আন্ডারে তোমরা একটা জিনিস খেয়াল করছো হয়তো, যে কিছু স্যালিয়েন্ট ফিচার আছে। প্রত্যেকটা টপিকের আন্ডারে কিছু স্যালিয়েন্ট ফিচার আছে। স্যালিয়েন্ট ফিচার গুলা বলতে এটা প্রথমেই বলা হচ্ছে যে এইটার
সাইট কি, এটার কম্পার্টমেন্ট কি, এটার প্রোডাক্ট কি, এটার সাবস্ট্রেট কি, এটার রেট লিমিটিং এনজাইম কি, আদার কোনো স্পেশাল ফিচার্স আছে কিনা। আচ্ছা, এখন প্রথমে যে জিনিসটাকে মেনশন করা হচ্ছে যে এটার সাইট কি, সাইট বলতে কি বোঝাচ্ছে আর কম্পার্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে। সাইট বলতে বোঝাচ্ছে যে এই পাথওয়েটা কোন অর্গান গুলাতে বেশি প্রিডমিনেন্টলি ঘটে। অর্গান দ্যাট ইজ, এটা হইতে পারে আইদার লিভার, এটা হইতে পারে স্কেলিটাল মাসেলে, এটা হইতে পারে এডিপোস টিস্যুতে, এটা হইতে পারে ব্রেইন টিস্যুতে, এটা হইতে পারে হার্টে। দ্যাট ইজ কোন অর্গানে এই পাথওয়েটা ঘটতেছে সেইটাকে উল্লেখ করাটা বলা হচ্ছে এটার সাইট। আর কোন কম্পার্টমেন্টে ঘটতেছে বলতে বলা এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা সাবসেলুলার কোন অর্গানেলিতে ঘটতেছে। দ্যাট ইজ সেলের মধ্যে যতগুলো অর্গানেলি আছে, ক্ষুদ্র অর্গান, সেলের ভিতরের ক্ষুদ্র অর্গানেলি, সেইগুলোর মধ্যে কোন অর্গানেলিতে এই পাথওয়েটা ঘটতেছে। দ্যাট ইজ সেলের মধ্যে আছে আমার সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, আরো অনেক কিছু আছে, লাইসোজোম আছে। এর মধ্যে কোন কম্পার্টমেন্টে ঘটতেছে। তাহলে আমাকে যদি কম্পার্টমেন্ট জিজ্ঞাসা করা হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা সেলুলার, সাবসেলুলার অর্গানেলি লোকেশন জানতে চাওয়া হচ্ছে। তাহলে সাইট জিজ্ঞাসা করলে অথবা জানতে চাইলে আমাকে বলতে হবে যে এটার কোন অর্গানে এটা ঘটতেছে বডির, এবং কম্পার্টমেন্ট জানতে চাইলে আমাকে বলতে হবে সেলের কোন পোর্শনে এটা ঘটতেছে। যেমন যদি আমি এখানে গ্লাইকোলাইসিস বলি, সেই ক্ষেত্রে গ্লাইকোলাইসিস আমার সাইট হচ্ছে গিয়ে লিভার মেইনলি, তারপরে মাসেল আছে, আরবিসি আছে, অনেকগুলো অর্গান আছে। আর কম্পার্টমেন্ট বললে আমাকে বলতে হবে যে এটা কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে হচ্ছে। প্রত্যেকটা পাথওয়ের ক্ষেত্রে এইভাবে করে প্রত্যেকটা ইস্যু জানতে হবে। আচ্ছা, এখন যদি আমাকে একটু আগে যেটা বললাম যে মাইটোকন্ড্রিয়াতে কি কি ঘটে, এটা যদি আমাকে একবারে অ্যাজ এ হোল বলতে বলা হয় তাহলে আমাকে প্রথমেই আসতে হবে ইম্পর্টেন্সের দিক থেকে যেই জিনিসগুলো আগে সেগুলোর নাম আগে। যেমন টিসিএ সাইকেল, মাইটোকন্ড্রিয়াতে ঘটা সাইকেল গুলো হচ্ছে এক নম্বরে আসবে টিসিএ সাইকেল। 2 নম্বরে যদিও সেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমের পার্ট না, তারপরেও ইম্পর্টেন্সের দিক থেকে ওই নামটা আগে আসবে, যেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। শুধু বিটা অক্সিডেশন বললে চলবে না, বিটা অক্সিডেশন কার এটাকে পুরোপুরি মেনশন করতে হবে। সেজন্য পুরো অংশটুকু বলতে হবে যেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আজকে আমাদের এই টপিকের আন্ডারে বাইরে, তারপর যেহেতু নাম আমরা বলবো সেই জন্য নাম মেনশন করা, সেটা হচ্ছে গিয়ে রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এরপরে আসে হচ্ছে গিয়ে আরো একটা টপিক যেটা আমাদের আজকের আলোচনার বাইরে, সেটা হচ্ছে গিয়ে কিটোজেনেসিস। কিটোজেনেসিস তারপরে থাকতেছে হচ্ছে গিয়ে অক্সিডেটিভ ডিএমাইনেশন, এবং ফাইনালি হচ্ছে গিয়ে অক্সিডেশন অফ পাইরোভেট টু অ্যাসিটাইল কোয়ে। এই 6টা নাম কমনলি আমাকে একবারে বলে দিতে হবে অথবা লিখে ফেলতে হবে। তাহলে প্রথমে আমরা বললাম হচ্ছে গিয়ে টিসিএ সাইকেল, 2 নম্বরে বলতেছি আমরা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, 3 নম্বরে আমরা বলছি হচ্ছে গিয়ে রেসপিরেটরি চেইন অর অক্সিডেটিভ ফসফোরাইলেশন অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তারপরে 4 নম্বরে বলছি আমরা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন অফ অ্যামাইনো অ্যাসিড, এবং তারপরে আমরা বলতেছি হচ্ছে গিয়ে অক্সিডেশন অফ পাইরোভেট টু অ্যাসিটাইল কোয়ে। আর এরপরে যদি আমাকে জানতে চাওয়া হয় যে সাইটোপ্লাজমে কারা কারা ঘটে, সেই ক্ষেত্রে অনেকগুলো নাম আছে। এর মধ্যে ইম্পর্টেন্সের দিক থেকে যেগুলো আগে আসে, যেমন গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, তারপর এইচএমপি শান্ট, টিএজি সিনথেসিস অথবা লাইপোজেনেসিস, এই নামগুলোকে আগে রেখে এরপরে লেস ইম্পর্টেন্ট গুলোকে পরের দিকে বলতে হবে। আর কমন বোথ কম্পার্টমেন্ট শেয়ার করা কয়েকটা পাথওয়ে আছে যেই নামগুলো অবশ্যই জানা থাকতে হবে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিস, আর একটা হচ্ছে গিয়ে ইউরিয়া সিনথেসিস, এবং আরো একটা আছে আনকমন একটা পোর্শন যেটা হচ্ছে গিয়ে হিম সিনথেসিস।
তাহলে দুইটা কম্পার্টমেন্টকে শেয়ার করতেছে যারা, দ্যাট ইজ বোথ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সমস্ত পাথওয়েগুলা ঘটতেছে তাদের মধ্যে প্রথমেই আসবে আমার গ্লুকোনিওজেনেসিস, সেকেন্ডলি আসবে ইউরিয়া সিনথেসিস এবং থার্ডলি হিম সিনথেসিস। এর বাইরে আরো একটা ইভেন্ট জানতে হবে যেটা হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কারা কারা ঘটতেছে। এর মধ্যে আছে প্রোটিন সিনথেসিস এবং হিম সিনথেসিস। প্রোটিন সিনথেসিস আর হিম সিনথেসিস, সরি কোলেস্টেরল সিনথেসিস, কোলেস্ট্রল। প্রোটিন এবং কোলেস্টেরল সিনথেসিস। আচ্ছা, তাহলে এই কমন ইস্যুগুলোর পরে এখন আমরা আসলে চলে যাব টপিক ওয়াইজ আলোচনায়। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। প্রথমে ডেফিনেশনে যেই জিনিসটা অনেক স্টুডেন্টই ভুল করে সেটা হচ্ছে ডেফিনেশন বলতে গিয়ে একটা কনফিউশন তৈরি করা, এবং অধিকাংশ গাইড বইগুলোতে যেটাকে আসলে ভুল একটা ডেফিনেশন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে ব্রেকডাউন অফ গ্লুকোজ অর গ্লাইকোজেন। তারা গ্লাইকোজেনকে একই সাথে উল্লেখ করছে। কখনোই গ্লাইকোজেন ব্রেকডাউন গ্লাইকোলাইসিসের অংশ হতে পারে না। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই ইনফরমেশনটা শেয়ার করা মানেই এক্সামিনারের কাছে এক্সামিনির ইমপ্রেশন একদম খারাপ করে দেওয়া, কারণ বোঝা যাবে যে সে গ্লাইকোলাইসিস কি সেটাও জানে না, গ্লাইকোজেনোলাইসিস কি সেটাও জানে না। তাহলে অবশ্যই কখনো ব্রেকডাউন অফ গ্লাইকোজেন গ্লাইকোলাইসিসের সংজ্ঞার মধ্যে আসবে না। শুধুমাত্র ব্রেকডাউন অফ গ্লুকোজ টু পাইরুভেট অর ল্যাকটেট in aerobic and anaerobic condition respectively is known as glycolysis. তাহলে শুধুমাত্র ব্রেকডাউন অফ গ্লুকোজ, নট গ্লাইকোজেন, ব্রেকডাউন অফ গ্লুকোজ টু পাইরুভেট অর ল্যাকটেট, এবং কোন কন্ডিশনে হচ্ছে সেটাও বলে দিতে হবে। সেটাই হচ্ছে দ্যাট ইজ কখন পাইরুভেট হবে এবং কখন ল্যাকটেট হবে, এটা একই সাথে উল্লেখ করতে হবে। যখন অ্যারোবিক কন্ডিশন থাকতেছে তখন পাইরুভেট, এবং যখন অ্যানারোবিক কন্ডিশন থাকতেছে তখন সেটা ল্যাকটেট হচ্ছে। এই এই ইভেন্ট এই সিচুয়েশনটা মেনশন করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। এবং একটু আগে আমরা আলোচনা শুরুতে যেটা বলছি যে স্যালিয়েন্ট ফিচার যে সমস্ত আছে, এই স্যালিয়েন্ট ফিচার গুলা এইটার এই শুধু এটা না, সবগুলা পাথরের ক্ষেত্রেই এটাকে খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে। এখন গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, আচ্ছা তার আগে আরো একটা কমন ইনফরমেশন, যে এই যে যতগুলো পাথওয়ে আছে এই সবগুলো পাথওয়ে কি আমরা মুখস্থ করব? পাথওয়ে গুলার মধ্যে থেকে প্রথমে আমরা যে কয়টার নাম বলছিলাম, গ্লাইকোলাইসিস যেমন পিসিএ সাইকেল, গ্লুকোনিওজেনেসিস, এই তিনটা পাথওয়ে ইনভেরিয়েবলি ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে। সো এই তিনটা পাথওয়ে অবশ্যই পুরোপুরি আয়ত্তে রাখতে হবে, এবং তার সাথে কি এনজাইম গুলা এবং ইম্পর্টেন্ট এনজাইম গুলার নাম সহকারে। দ্যাট ইজ আমি শুধু এতটুকু বলে আমার শেষ করা সুযোগ নাই, অথবা লিখে শেষ করার সুযোগ নাই যে পাথওয়ে গুলার প্রোডাক্ট গুলার নাম আমি অ্যারো চিহ্ন দিয়ে জাস্ট ফ্লো আকারে লিখে গেলাম অথবা বলে গেলাম, এতটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। যদি 4 নাম্বার থাকে অথবা পাঁচ থাকে, সেই ক্ষেত্রে কেউ যদি শুধু সাবস্ট্রেট গুলার নাম অথবা প্রোডাক্ট গুলার নাম তোমরা ফ্লো চার্ট আকারে লিখো অথবা বলো লিখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আউট অফ 5 তুমি হয়তো 2.5 পাবা। দ্যাট ইজ অলমোস্ট হাফ হয়ে গেল, নাম্বার হাফ হয়ে গেল। তাহলে যে জিনিসটা তোমার জানা অথবা সহজে নাম্বার সিকিউর করা যায় সেই পোর্শন গুলো থেকে অবশ্যই পূর্ণ নাম্বার পাওয়ার সুযোগ রাখতে হবে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা পাথওয়ে লেখার সময় যেটা করতে হবে যে সংক্ষিপ্ত আকারে স্যালিয়েন্ট ফিচার, 4-5টা কথার মধ্যে স্যালিয়েন্ট ফিচার, কোনো বর্ণনামূলক অংশে যাওয়ার সুযোগ থাকবে না এই ক্ষেত্রে।
জাস্ট সেলিয়েন্ট ফিচার এবিসি বইতে যেভাবে প্রেজেন্ট করা আছে ওইভাবে করে প্রেজেন্ট করতে পারলে মোর দেন এনাফ। 4-5টা অথবা 3-4টা লাইনে হাফ হাফ লাইন যেগুলা জাস্ট সাইট কি, কম্পার্টমেন্ট কি, প্রোডাক্ট কি, সাবস্ট্রেট কি, কি এনজাইম কি, এইভাবে করে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। তারপর চলে আসতে হবে ফ্লো চার্টে। ফ্লো চার্টে যেটা বললাম যে প্রত্যেকটা সাবস্ট্রেট তার নেক্সট প্রোডাক্টের আগে যে এনজাইম দিয়ে কনভার্ট হচ্ছে সেই এনজাইম গুলার সবগুলোর নাম জানতে না পারলেও অথবা উপস্থাপন করা সম্ভব না হলেও যেই এনজাইম গুলা ইরিভার্সিবল স্টেজ গুলাকে ক্যাটালাইজ করতেছে অবশ্যই সেই এনজাইম গুলোর নাম উল্লেখ করতে হবে। পাশে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে যে এই স্টেজে এই এনজাইম গুলা এই সাবস্ট্রেটের উপর কাজ করে ওই সাবস্ট্রেটে কনভার্ট করতেছে। যেগুলা বেশিরভাগ বইতেই এইভাবে করে মেনশন করা নাই, সেই জন্য তোমাদের যারা যে বইকে বেসলাইন ধরে রিটেন প্রিপারেশন নিবা সেই বইগুলাতে সাইডে সাইডে এই জিনিসগুলোকে ছোট ছোট করে কলম দিয়ে লিখে রাখবা, অথবা দরকার হইলে বইয়ের পেজের সাথে এক্সট্রা সাদা কাগজ অ্যাড করবা আঠা দিয়ে অথবা স্কচ টেপ দিয়ে, যেভাবে করেই হোক না কেন একটা বইয়ের মধ্যে এটাকে সন্নিবেশিত করতে হবে যাতে পরীক্ষার রাত্রে এক রাতে 10টা-12টা বই খুঁজে নতুন করে এগুলোকে আবার দেখে একটা ঝামেলা করতে না হয়। এই টেকনিক্যাল ইস্যুগুলাও পরীক্ষার প্রিপারেশনের একটা অংশ। তোমাকে পরীক্ষার আগের রাতে যদি 8টা-10টা বই খুঁজে খুঁজে নতুন করে এগুলোকে আবার দেখতে হয় এবং সকালবেলা উঠে আবার রিভিশন দেওয়ার জন্য কিছু সময় বরাদ্দ থাকে, সেটা করতে যাও, তাহলে তোমার অনেক টাইম মিসইউজ হবে। কারণ একটা সিঙ্গেল বই পড়া আর 8টা-10টা বইয়ের পৃষ্ঠা উল্টানো একই কথা না। ওই সময়ের মধ্যে তুমি তোমার পড়া জিনিসগুলোকে আরো এক্সট্রা কয়েকবার রিভাইজ করতে পারবা, যেটা তোমার প্রিপারেশনকে আরো ভালো ফুলফিল করবে। সো এই টেকনিক্যাল ইস্যুগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এত ভাস্ট সিলেবাস মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য অনেকগুলো ভালো পরিকল্পনা দরকার। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে এনজাইম গুলা অন্তত পক্ষে আমার ইরিভার্সিবল স্টেজ গুলা ক্যাটালাইজিং এনজাইম গুলাকে অবশ্যই মেনশন করতে হবে। এখন হচ্ছে গিয়ে অনেক সময় এই কোশ্চেনটাই একটু মডিফাইড ওয়েতে আসে, যেমন সরাসরি এটার পাথওয়ের ফ্লো চার্টটা জানতে চাইলো না। অনেক সময় কোশ্চেনে উল্লেখ থাকে যে মেনশন দ্য ইরিভার্সিবল স্টেজ অফ গ্লাইকোলাইসিস। সেই ক্ষেত্রে তুমি যদি পুরা ফ্লো চার্টটা খাতায় প্রেজেন্ট করো তাহলেও তোমার ইমপ্রেশন খারাপ হচ্ছে। তখন এক্সামিনার ধরে নেবে যে তুমি আসলে ইরিভার্সিবল স্টেজ গুলা কোনটা সেইটা স্পেসিফাইড ওয়েতে জানো না। সেই জন্য টু দি পয়েন্ট অ্যান্সার হইতে হবে। তোমাকে যদি শুধুমাত্র চাওয়া হয় যে ইরিভার্সিবল স্টেজ অফ গ্লাইকোলাইসিস, তাহলে তোমাকে শুধু ইরিভার্সিবল 3টা স্টেজ যেগুলো আছে সেই 3টা স্টেজই খাতায় পুট ডাউন করতে হবে, অথবা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলে শুধু ওই 3টে স্টেজকেই বলতে হবে, অন্য কোনো আশেপাশের জিনিস বলার সুযোগ নাই। সেই জন্যই প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে বায়োকেমিস্ট্রিতে টু দি পয়েন্ট অ্যান্সার হলে অলমোস্ট তুমি 90-95% নাম্বার ক্যারি করতে পারবা রিটেনে, এবং ভাইভাতেও ভালো নাম্বার পাবা। আর যদি নন স্পেসিফিক অথবা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা এক্সেস অ্যান্সারিং হয়, সেই ক্ষেত্রে নাম্বার অটোমেটিক এটা রিডাকশন হইতে থাকে। আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিসে যেমন আমরা জানি যে 3টা ইরিভার্সিবল স্টেজ আছে। ইরিভার্সিবল স্টেজ গুলোকে আসলে কোনটা বলা হচ্ছে? যে স্টেজ গুলোতে আসলে এনার্জি ইউটিলাইজ হচ্ছে, দ্যাট ইজ একটা সাবস্ট্রেট থেকে পরবর্তী প্রোডাক্ট তৈরি করার জন্য আমাকে বাইরে থেকে এনার্জি ইউটিলাইজ করতে হচ্ছে, এটিপি যোগ করতে হচ্ছে। ওই স্টেজ গুলাই আসলে ইরিভার্সিবল স্টেজ। কারণ যখন আমি শক্তি প্রয়োগ করে অথবা এটিপি খরচ করে একটা প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টটাকে রিভার্স করার জন্য আবার নতুন করে এটিপি ইউজ করতে হবে। তো যদি আমি এটিপি ইউজ করতে না পারি, তাহলে এই দুইটা প্রোডাক্ট একটা আরেকটার মধ্যে ইন্টার কনভার্টেবল না। তো এই স্টেজ গুলাই হচ্ছে কি আসলে ইরিভার্সিবল স্টেজ। যেমন এইখানে এইটার ক্ষেত্রে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি যখন হচ্ছে, তখন একটা এটিপি খরচ হচ্ছে।
আবার ফ্রুক্টোজ 6 থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যখন হচ্ছে তখন আরেকটা এটিপি খরচ হচ্ছে, এবং ফাইনালি ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট যখন হচ্ছে তখন আবার এটিপি খরচ হচ্ছে। আচ্ছা, কেন এখানে হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট? গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট একটা মলিকুল, 6 কার্বন কন্টেনিং একটা মলিকুল গ্লুকোজ। এই গ্লুকোজে 6 কার্বনের 6 নাম্বার পজিশনে একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট যুক্ত করতেছে, যেটা আসতেছে এটিপি থেকে। এটিপির ব্রেকডাউনের ফলে এটিপিতে যে হাই এনার্জি ফসফেট বন্ড আছে সেই বন্ড ব্রেকডাউন করে একটা পাইরোফসফেট রিলিজ হয়ে যাচ্ছে এবং একটা ইনঅর্গানিক ফসফেট এই গ্লুকোজের 6 নাম্বার পজিশনে যুক্ত হচ্ছে, ফলে গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হচ্ছে। আবার ফ্রুক্টোজ 6 ফসফেট যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছে তখন আরেকটা এটিপি ইউজ হচ্ছে, এবং এই সেকেন্ড এটিপিটার ইনঅর্গানিক ফসফেটটা এসে যুক্ত হচ্ছে ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বন পজিশনে, যার জন্য এটা কি হচ্ছে ফ্রুক্টোজ 1 এবং আগের থেকে ফ্রুক্টোজ 6 ছিল, দুইটা মিলে বিস ফসফেট তৈরি হচ্ছে। বিস মানে হচ্ছে 2, ডাবল, বিস মানে 2, তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজের 1 এবং 6 নাম্বার পজিশনে দুইটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, এটাই বোঝা যায়। তাহলে এই স্টেজ গুলো হচ্ছে ইরিভার্সিবল স্টেজ, এবং এই স্টেজ গুলোকে যে ক্যাটালাইজিং এনজাইম গুলো আছে, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার জন্য গ্লুকোকাইনেজ অথবা হেক্সোকাইনেজ এনজাইম ইউজ হয়। তাহলে এই গ্লুকোকাইনেজ অথবা হেক্সোকাইনেজ এনজাইম হচ্ছে গিয়ে এটার একটা ইম্পর্টেন্ট এনজাইম। আবার ফসফোফ্রুক্টোকাইনেজ, ফ্রুক্টোজ 6 থেকে ফ্রুক্টোজ 1,6 হওয়ার জন্য ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম, এইটা হচ্ছে কি আরেকটা ইরিভার্সিবল স্টেজ এনজাইম। এবং লাস্ট হচ্ছে কি আমার পাইরোভেট, ফসফেনল পাইরোভেট থেকে যে পাইরোভেট হওয়ার সময় পাইরোভেট কাইনেজ, এটা হচ্ছে কি আরেকটা আমার ইম্পর্টেন্ট এনজাইম। সো যদি কেউ একদম অন্য এনজাইম গুলার নাম নাই পারো, তারপরেও অন্তত পক্ষে এই 3টা এনজাইম কোন স্টেজ গুলোতে হচ্ছে অথবা ইউজ হচ্ছে সেগুলো অবশ্যই মেনশন করতে হবে। আর যারা এর চেয়ে বেশি পারবা, ভালো পারবা, তাদের জন্য আরো বেশি অপশন থাকতেছে আরো ভালো নাম্বার ক্যারি করার জন্য। কেউ যদি 3টা এনজাইমের নাম লিখে আউট অফ 4, কেউ যদি 4-এ 4ই পাও অথবা 3.5 পাও, তাহলে সরি, যদি কেউ 4-এর মধ্যে 3 পাও, তাহলে যে সবগুলো এনজাইম মেনশন করবা সে অবশ্যই 3.5 অথবা 4 পাবা। আর এর বাইরেও আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে যে স্টেজ গুলোতে আমরা বললাম যে এটিপি ইউজ হচ্ছে, সেই এটিপির ইউজটাকে দেখাইতে হবে বইয়ে যেভাবে করে একটা কার্ভ অ্যারো দিয়ে এটাকে চিহ্নিত করা আছে সেভাবে করে, এবং সেই সাথে যে স্টেজ গুলোতে এটিপি প্রোডাকশন হচ্ছে সেই স্টেজ গুলোও দেখাইতে হবে। দ্যাট ইজ সাইড বাই সাইড এগুলোকে মেনশন করতে হবে ফুটনোটের মতো পাশে পাশে বইতে যেভাবে করে সাধারণত প্রেজেন্ট করা থাকে। ফুটনোট মানে এইটা না যে এটাকে আবার ইলাবোরেট করব আমি, ডেসক্রাইব করব, তা কিন্তু না। জাস্ট ফ্লো চার্টের যে স্টেজ গুলাতে যেই জিনিসগুলা এক্সট্রা ইউজ হয়েছে সেই জিনিসগুলা পাশে পাশে অ্যারো দিয়ে এটাকে শো করে যেতে হবে। আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিস এর বেসিক কিছু জিনিস আমরা আলোচনা করলাম। এরপরে গ্লাইকোলাইসিসের আরেকটা খুব ইম্পর্টেন্ট যে ইভেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে এটার এটিপি ক্যালকুলেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর বোথ রিটেন এবং ভাইবা। আচ্ছা, আমি এই যে ডিসকাস করার সময় যে জিনিসগুলোকে রিটেন ভাইবা এইভাবে করে আলাদা আলাদা মেনশন করতেছি, সেগুলোকে তোমরা তোমাদের আগের থেকে যেটা বলা আছে যে সাথে কাগজ কলম এবং বই পেন্সিল রাখবা, সেগুলো তোমরা সাথে সাথে এগুলোকে মার্ক করে নিবা যে কোনটার ইম্পর্টেন্স কিরকম বেশি। কারণ তুমি বইয়ের একটা চ্যাপ্টারের 20টা টপিকের মধ্যে হয়তো ভাইবা এবং রিটেনের জন্য 4টা টপিক ইম্পর্টেন্ট, ওই 4টা টপিক তোমাকে প্রথমে হচ্ছে গিয়ে ভালো করে প্রিপেয়ার করতে হবে, দেন তুমি হচ্ছে গিয়ে অন্যান্য টপিকের দিকে যাও। কিন্তু যদি সবগুলা টপিককে 20টা টপিকের 20টা টপিককে তুমি সেম
ইম্পর্টেন্স দিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে তোমার কোনো টপিকই ভালো পড়া হবে না। সেই জন্য যে টপিকগুলোর ইম্পর্টেন্স বেশি বলা হচ্ছে সেই টপিকগুলোকে অবশ্যই ভালো করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা গ্লাইকোলাইসিস থেকে সেকেন্ড যে ইভেন্টটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে এটিপি ক্যালকুলেশন। এটিপি ক্যালকুলেশন এখানে কয়েকটা ফরম্যাটে আসতে পারে। কোশ্চেন হইতে পারে শো দ্য এটিপি ক্যালকুলেশন of complete oxidation of one molecule of glucose। এই কথার অর্থ কি? ওয়ান মলিকুল অফ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন এর এটিপি ক্যালকুলেশন বলা হচ্ছে আমাকে। যখন 1 মোল অফ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনের কোশ্চেন আসবে তখন আমাকে বুঝে নিতে হবে যে গ্লুকোজ অণুটার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ইভেন্ট, এটা কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি হিসেবে শেষ না হয়ে যাওয়া পর্যন্ত ততদূর পর্যন্ত আমাকে জানতে চাওয়া হয়েছে। দ্যাট ইজ গ্লুকোজ থেকে প্রথমে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটা পাইরুভেট হইলো অ্যারোবিক কন্ডিশনে। অবশ্যই গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন হবে অ্যারোবিক কন্ডিশনের মাধ্যমে। অ্যানারোবিক কন্ডিশন চলে আসলে এটার কমপ্লিট অক্সিডেশন বন্ধ হয়ে যাবে, হল্ট হয়ে যাবে, কারণ পাইরুভেটের পরের অংশগুলা অবশ্যই অক্সিজেন ডিপেন্ডেন্ট। সো এটা আমাকে ক্লিয়ার কাট কনসেপশন থাকতে হবে যে কমপ্লিট অক্সিডেশন বললে আমাকে অবশ্যই এটা অ্যারোবিক কন্ডিশন এবং এটার আপ টু এন্ড, যতক্ষণ পর্যন্ত গ্লুকোজের এই 6টা কার্বন এটিপি এবং কার্বন ডাই অক্সাইড হিসেবে নিঃশেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হিসাব জানতে চাওয়া হয়েছে আমার কাছে। তাহলে সেই হিসাবের মধ্যে কোন কোন ইভেন্ট গুলো অথবা কোন কোন সাইকেল গুলো আসবে সেটা আমি বলতেছি। প্রথমেই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস এর অ্যারোবিক এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট। পাইরুভেট থেকে আবার ডিকার্বক্সিলেশনের মাধ্যমে একটা কার্বন সরে গিয়ে সেটা হয়ে যাবে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে ফার্দার অক্সিডেশন হবে টিসিএ সাইকেলে। তাহলে এই 3টা কন্ডিশনের সম্মিলিত অ্যান্সার হবে আমার 1 মোল অফ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনে প্রাপ্ত এটিপির ক্যালকুলেশন। আবারও বলতেছি আমি, 1 মোল অফ গ্লুকোজের এটিপির কমপ্লিট অক্সিডেশনের 3টা ইভেন্ট যুক্ত হবে এখানে। একটা হচ্ছে গিয়ে অ্যারোবিক গ্লাইকোলাইসিস, দ্যাট ইজ গ্লুকোজ থেকে পাইরুভেট। সেকেন্ড পোর্শন হচ্ছে গিয়ে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে। একটু আগে আমরা যেটাকে বলছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে কোন কোন সাইকেল ঘটে তার এটা একটা। এবং থার্ড ওয়ান হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোয়ের ফার্দার অক্সিডেশন থ্রু টিসিএ সাইকেল। এবং টিসিএ সাইকেলে যখন অ্যাসিটাইল কোয়ে অক্সিডেশন হবে তখন এটা আলটিমেটলি এটিপি এবং কার্বন ডাই অক্সাইড হিসেবে নিঃশেষ হয়ে যাবে। সো এই 3টা ইভেন্টের টোটাল এটিপির যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনের হিসাব আমাকে প্লেস করতে হবে। সেই ক্ষেত্রে কি দাঁড়ায় আমরা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমরা যেহেতু জানি যে গ্লাইকোলাইসিসের টোটাল এখানে কথার একটু টেকনিক্যাল কিছু প্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অ্যারোবিকে টোটাল এটিপি তৈরি করে 10টা। এর মধ্যে 2টা এটিপি ইউটিলাইজ হয়ে যায়। নেট অথবা ফলাফল অথবা পরিশেষে হাতে থাকে 8টা। তাহলে টোটাল প্রোডাকশন 10টা, 2টা ইউটিলাইজ হয়ে যায়, নেট প্রোডাকশন 8টা। 1 মোল অফ গ্লুকোজ থেকে 1 মোল অফ গ্লুকোজের যেহেতু 6টা কার্বন, এইটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট যখন হয় তখন এইটা 1 মোল গ্লুকোজ ভেঙে 2 মোল ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি হয়। ফলে প্রত্যেকটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে একটা করে পাইরুভেট তৈরি হলে 2টা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে 2টা পাইরুভেট তৈরি হবে। তাহলে কথা দাঁড়াইতেছে কি, আমরা 1 মোল অফ গ্লুকোজ থেকে 2 মোল অফ পাইরুভেট পাইলাম। 1 মোল গ্লুকোজ থেকে 2 মোল পাইরুভেট পাইলাম। তাহলে 2 মোল পাইরুভেট থেকে কিন্তু আমরা 2 মোল, অর্থাৎ সহজ কথায় 2টা পাইরুভেট থেকে আমরা 2টা অ্যাসিটাইল কোয়ে পাবো পরবর্তীতে। তাহলে
এক একটা গ্লুকোজে কার্বন সংখ্যা 6, তিনটা করে ভেঙে হয়ে গেল দুইটা করে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট প্রত্যেকটা থেকে একটা করে 3 কার্বন বিশিষ্ট পাইরুভেট তৈরি হলো, এবং পরবর্তীতে এই প্রত্যেকটা পাইরুভেট থেকে একটা করে কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিলিজ হয়ে যাওয়ার ফলে একটা করে অ্যাসিটাইল কোয়ে পাইলাম আমি। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, 1 মোল গ্লুকোজ অথবা 1 অণু গ্লুকোজ থেকে আমি 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাইলাম। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে আলাদা আলাদা ভাবে 2 বার কিন্তু টিসিএস সাইকেলে রান করবে, এবং প্রত্যেকবার তোমরা হয়তো জানো আগে থেকেই, যেহেতু এই কার্ডগুলো তোমাদের আগেই কমপ্লিট হয়ে গেছে, যে প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে ফুল অক্সিডেশন প্রো টিসিএস সাইকেল হলে 12টা করে এটিপি তৈরি হয়। তাহলে এইখানে 2টা অ্যাসিটাইল কোয়ে পাইছিলাম আমরা, সেই ক্ষেত্রে 12 দুগুণা 24টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, 24টা এটিপি তৈরি হলো। তাহলে আমি হিসাবটাকে আবার সামারাইজ করতেছি। 1 মোল গ্লুকোজ থেকে পাইরুভেট হইতে আমরা নেট পাইলাম 8টা এটিপি। 1 মোল গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট আমরা পাইছিলাম। প্রত্যেকটা পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার জন্য একটা করে NADH2 তৈরি হচ্ছে, যেখান থেকে 3টা করে এটিপি পাবো আমরা। তার মানে 3 দুগুণা 6টা এটিপি এখানে, এবং প্রত্যেক মোল অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা করে এটিপি পাচ্ছি আমরা পিসিএস সাইকেলের মাধ্যমে, মানে 12 দুগুণা 24। তাহলে 8, 6 এবং 24, এই টোটাল হচ্ছে আমার 38টা এটিপি। 24 আর 6 30 আর 8 38টা এটিপি। এখন টেকনিক্যাল ইস্যুটা আরেকটা কি বলছিলাম, যে যদি আমাকে টোটাল প্রোডাকশন আর নেট প্রোডাকশন জিজ্ঞাসা করা হয়, তাহলে আমাকে কি করতে হবে, টোটাল প্রোডাকশন হচ্ছে আমার 40টা, কারণ গ্লাইকোলাইসিসে আসলে তৈরি হয় 10টা, সেখান থেকে 2টা খরচ হয়ে যায়। তাহলে আমি টোটাল প্রোডাকশন মেনশন করতে গেলে বলতে হবে যে 40টা টোটাল প্রোডাকশন, 2টা হচ্ছে গিয়ে ইউটিলাইজেশন, আর 38টা আমার নেট গেইন। এই হচ্ছে আমার টোটাল হিসাব। তাহলে 1 মোল অফ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন থেকে আমরা টোটাল 40 এটিপি পাই, 2টা ইউটিলাইজ হয়ে যায়, 38টা এটিপি আমাদের হাতে থাকে নেট। এখন যদি বলা হয় যে এইটার কমপ্লিট অক্সিডেশন হয় নাই, শুধুমাত্র গ্লাইকোলাইসিস, তাহলে আমাকে ওই 10টা অথবা 8টা পর্যন্ত এসেই থেমে যেতে হবে, ওই পর্যন্ত হিসাব শেষ। আরো যদি এটাকে আমাকে স্কুইজ করে দেয় যে এটা একটা অ্যানারোবিক কন্ডিশন, তাহলে কি হবে, অ্যানারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিসে যে অ্যারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিসে যে NADH2 2টা তৈরি হয়, সেই 2টা NADH2 আসলে কোথাও অক্সিডেশন হওয়ার সুযোগ পাবে না, যেহেতু এটা অ্যানারোবিক কন্ডিশন। যদি অ্যানারোবিক কন্ডিশন আমাকে বলে দেয়, সেই ক্ষেত্রে বললাম যে অ্যারোবিক কন্ডিশনে যে NADH2 2টা তৈরি হয় 2টা স্টেজে। কোন 2টা স্টেজে? একটা হচ্ছে গিয়ে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারেটে, আর একটা ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেটে। তোমরা বইতে খেয়াল করলে পাবা যে এই 2টা স্টেজে দেখো NAD থেকে NADH2 তৈরি হচ্ছে। এই 2টা তৈরি হবে, কিন্তু যেহেতু অ্যানারোবিক কন্ডিশন, এরা অক্সিজেন ছাড়া এটিপি তৈরি করতে পারে না, কারণ এদের এটিপি তৈরি করার সাইট হচ্ছে রেসপিরেটরি চেইন, আর রেসপিরেটরি চেইন অক্সিজেন ছাড়া চলে না। সহজ কথা, রেসপিরেটরি চেইন অক্সিজেন ছাড়া চলে না। সো যেহেতু এরা তৈরি হচ্ছে কিন্তু অক্সিজেনের অভাবের কারণে এরা এটিপি তৈরি করতে পারবে না, সো এই জিনিসগুলো আমার কি হবে, সিস্টেম লস হবে। তাহলে কোনগুলা আমি এটিপি পাবো, শুধুমাত্র সাবস্ট্রেট লেভেল থেকে যে এটিপি এই গ্লাইকোলাইটিক পাথওয়েতে তৈরি হয়, কয়েকটা 2টা জায়গা আছে দেখবা। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট হওয়ার সময় 2টা এটিপি তৈরি হয়, আর ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট হওয়ার সময় 2টা এটিপি তৈরি হয়। এই 2টা জায়গায় 4টা এটিপি তৈরি হবে। তার 2টা এটিপি আবার প্রথমে গ্লুকোজ আর ফ্রুক্টোজের অ্যাক্টিভেশনে, প্রথমে আমরা যেটা বলছিলাম যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার সময় একটা, ফ্রুক্টোজ 6 থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হওয়ার সময় আরেকটা এটিপি। এই 2টা জায়গায় 2টা এটিপি খরচ হয়ে যাচ্ছে, ফলে আমাদের হাতে নেট এটিপি থাকতেছে মাত্র 2টা। তাহলে অ্যানারোবিক কন্ডিশনে আমার টোটাল এটিপি প্রোডাকশন সাবস্ট্রেট লেভেল থেকে মাত্র 4টা, এর মধ্যে 2টা খরচ হয়ে যাচ্ছে, থাকতেছে মাত্র 2টা। আর
যেহেতু NADH2 দুইটা তৈরি হচ্ছে, কিন্তু অক্সিজেনের স্বল্পতা অথবা অ্যাবসেন্সের কারণে এদের থেকে আমি কোনো এটিপি পাচ্ছি না। এই জিনিসগুলো আমার অন্য পারপাসে ইউজ হয়ে যাবে আদার দেন এটিপি প্রোডাকশন। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা টোটাল সামারিটা আবার যদি বলি, যদি আমাকে বলে যে show the calculation of ATP production through glycolysis, তাহলে শুধু আমাকে গ্লাইকোলাইটিক পাথওয়ের এটিপি প্রোডাকশন ক্যালকুলেশন দেখাইতে হবে। দ্যাট ইজ টোটাল প্রোডাকশন 10টা, 2টা ইউটিলাইজেশন, 8টা নেট প্রোডাক্ট। যদি আমাকে বলে 1 মোল অফ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন, তাহলে আমাকে গ্লাইকোলাইসিস দেখাইতে হবে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার এটিপি প্রোডাকশন দেখাইতে হবে, এবং টিসিএস সাইকেলের এটিপি প্রোডাকশন দেখাইতে হবে। সেই ক্ষেত্রে টোটাল গ্লাইকোলাইসিসে 10টা, তার থেকে 8টা থাকবে। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ের জন্য 3 3 6টা, এই 6টাই থাকবে। এবং এক একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা করে, 2টা অ্যাসিটাইল কোয়ে 24টা এটিপি, দ্যাট ইজ 24 আর 6 30 আর 8 38টা এটিপি। অ্যানারোবিক কন্ডিশন বললে গ্লাইকোলাইটিক পাথওয়ে ল্যাকটেটে গিয়েই শেষ হয়ে যাবে, পরবর্তী পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে হওয়ার কোনো সুযোগই নাই এখানে, ফলে টিসিএস সাইকেল হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। এর ফলে কি কি পাচ্ছি আমরা? শুধুমাত্র পাবো গ্লাইকোলাইটিক পাথওয়ের যে সাবস্ট্রেট লেভেল এটিপি আদার দেন NADH2, সেই অংশ থেকে আমরা দুটা 4টা এটিপি পাচ্ছি। তার 2টা খরচ হয়ে যাচ্ছে, মাত্র 2টা এটিপি আমাদের হাতে থাকবে, নেট এটিপি প্রোডাকশন। আচ্ছা, এই আলোচনাটুকুর উপরে তোমাদের যাদের কোশ্চেন আছে সেই কোশ্চেন আগে করো, দেন আমরা নেক্সট টপিকে যাব। কি কারো কোনো কোশ্চেন নাই? স্যার, ইরিভার্সিবল স্টেজগুলোর মধ্যে 8 নাম্বার যে স্টেজটা, যেটা থেকে 2 ফসফোইনল পাইরুভেট থেকে হচ্ছে পাইরুভেট হচ্ছে, ওইখানে তো এনার্জি ইউজড হচ্ছে না, মানে এটিপি ইউজড হচ্ছে না। আপনি তো বলেছিলেন যে ইরিভার্সিবল স্টেজগুলোতে এটিপি ইউজড হবে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে এইটা এক্সেপশন, এই ক্ষেত্রে এখানে কোনো এটিপি ইউজ হচ্ছে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন? এনার্জি ক্যালকুলেশনের স্টেজগুলা অথবা ইভেন্টগুলা কি সবার কাছে ক্লিয়ার? স্যার, একটা এনএডি থেকে কয়টা এটিপি হয়? মানে একটা এনএডি থেকে 3টা এটিপি তৈরি হয়। এইটা আমরা পড়বো রেসপিরেটরি চেইনে যখন পড়ানো হবে তখন। এখন আপাতত এতটুকু মাথায় রাখতে হবে, এখানে 2 রকমের রিডিউসড কোএনজাইম আসে, একটা দেখবা এনএডি, একটা দেখবা এফএডি। এফএডি এনএডি এই এই ফর্মগুলো হচ্ছে কি অক্সিডাইজড, আর যখন এটার সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে দেখবা NADH2 FADH2, তখন বুঝতে হবে এটা রিডিউসড কোএনজাইম। এই এক একটা NADH2 থেকে পাবো হচ্ছে কি আমরা 3টা করে এটিপি, আর FADH2 যেটা দেখবা যে TCA সাইকেলে একটা আছে, একটা FADH2 তৈরি হয়, সেখান থেকে প্রত্যেকটা FADH2 থেকে আমরা 2টা করে এটিপি পাবো। আচ্ছা, তারপরে আর কিছু? আচ্ছা, এই অংশটার মধ্যে আমরা যে গ্লাইকোলাইটিক পাথওয়ে এবং সেই সাথে টিসিএ সাইকেলের একটা লিংক দেখলাম, এর মধ্যে থেকে পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কনভার্সন, এই জিনিসটা ইটসেলফ একটা কোশ্চেন হিসেবে আসে।
অথবা কখনো কখনো শর্ট নোট হিসেবে আসে। এই কনভার্সনে একটা এনজাইম কাজ করে, যে এনজাইমটাকে গ্রুপ অফ এনজাইম হিসেবে ট্রিট করা হয়, যেটা হচ্ছে গিয়ে পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কনভার্সনে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, এটা একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন মানে কি? ডি মানে হচ্ছে কি বাদ দেওয়া, রিলিজ হয়ে যাওয়া। কার্বন, একটা কার্বন এখানে রিলিজ হচ্ছে ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড, এই জন্য এটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এবং পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স নামে একটা গ্রুপ অফ এনজাইম এখানে কাজ করে। এই গ্রুপ অফ এনজাইমে 3টা এনজাইম এবং 5টা কোএনজাইম আছে। এই জন্য এই জিনিসগুলোর নাম সহকারে এটা একটা ইটসেলফ একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হিসেবে অনেক সময় পরীক্ষাতে আসে, যে শো দ্য কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, or how pyruvate is converted to acetyl CoA in oxidative process, সেই হিসাবেও আসতে পারে। সো এই জিনিসটাকে আলাদা গুরুত্ব দিয়ে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের প্রথম টপিকের কোলাবোরেশনে আমরা টিসিএ সাইকেলের কিছু লিংক আমরা ইতিমধ্যে দেখছি, যে টিসিএ সাইকেলটা আসলে কার কন্টিনিউশন। টিসিএ সাইকেলটা আসলে শুধুমাত্র যে কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা কন্টিনিউশন তা কিন্তু না। তোমরা ইতিমধ্যে জানছো যে টিসিএ সাইকেলের অনেকগুলো নাম আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে টিসিএ। টিসিএ দিয়ে কি হয়? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হচ্ছে? কারণ এটার ফার্স্ট প্রোডাক্ট কি কি? অক্সালো অ্যাসিটেট প্লাস অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় সাইট্রেট। এই সাইট্রেট হচ্ছে কি একটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সাইট্রেট যেহেতু ফার্স্ট প্রোডাক্ট, এটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, 3টা কার্বক্সিলিক গ্রুপ আছে এখানে এই সাইট্রেটের মধ্যে। এই নামের সাথে অনুকরণে এইটার নামকে রাখা হয়েছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। প্রথম প্রোডাক্টের নামের সাথে নাম মিল রেখে রাখা হয়েছে এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল অথবা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এর আরেকটা নাম আছে হচ্ছে গিয়ে ক্রেবস সাইকেল। এটা হচ্ছে গিয়ে যে ইনভেন্টর বিজ্ঞানী তার নামের সাথে নাম রেখে এটাকে নামকরণ করা হয়েছে ক্রেবস সাইকেল। তারপরে এটার আরো নাম আছে অনেকগুলা। এটাকে বলা হয় একটা এমফিবলিক পাথওয়ে, এটাকে বলা হয় একটা কমন মেটাবলিক পাথওয়ে। কেন এমফিবলিক পাথওয়ে বলা হয়, কমন মেটাবলিক পাথওয়ে বলা হয়? কমন মেটাবলিক পাথওয়ে কেন বলা হয় তার কারণ একটা হচ্ছে, প্রথমে আমরা দেখলাম যে এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা কন্টিনিউশন। দ্যাট ইজ কার্বোহাইড্রেট থেকে যে এন্ড প্রোডাক্ট আমরা গ্লাইকোলাইসিস থেকে যে এন্ড প্রোডাক্ট পাচ্ছি আমরা, সেইটার ফাইনাল অক্সিডেশন কিন্তু টিসিএ সাইকেলের মাধ্যমেই হচ্ছে। আর কি হয়? লিপিড মেটাবলিজমের যে আমরা এন্ড প্রোডাক্ট পাই ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিডের যে বিটা অক্সিডেশন হয়, বিটা অক্সিডেশন থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়। সেই অ্যাসিটাইল কোয়েও কিন্তু এই টিসিএ সাইকেলের মাধ্যমেই ফাইনাল অক্সিডেশন হয়। কারণ আমরা জানি যে টিসিএ সাইকেলের একটা সাবস্ট্রেট হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ে। সো লিপিডের যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট একটা বিটা অক্সিডেশনের, সেই ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েও ফাইনালি এই সাইকেলের মাধ্যমেই কমপ্লিট অক্সিডেশন হচ্ছে। এবং যে সমস্ত
প্রোটিন ব্রেকডাউন প্রোডাক্ট, দ্যাট ইজ প্রোটিন থেকে তো আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, এবং অ্যামাইনো অ্যাসিডের মূল দুইটা ক্যাটাগরি আছে মেটাবলিক ক্যাটাগরি, সেটা হচ্ছে কি একটা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে অ্যামাইনোজেনিক গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলা এমন কিছু প্রোডাক্ট তৈরি করে যারা আসলে টিসিএ সাইকেলের মধ্যবর্তী প্রোডাক্ট, যাদেরকে বলা হয় টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েটস। আর কিটোজেনিক যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলো থেকে আসলে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তো যারা অ্যাসিটাইল কোয়ে তৈরি করে তারা সরাসরি অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে টিসিএ সাইকেলে ঢুকে, এবং যারা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এরা আসলে ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেলের মাধ্যমে টিসিএ সাইকেলে ঢুকে। দ্যাট ইজ তারাও কিন্তু আলটিমেটলি ফাইনালি অক্সিডেশন অথবা তাদের ফাইনাল পরিণতি হচ্ছে টিসিএ সাইকেলের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে তিনটা বায়োমলিকুলসেরই কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন সবগুলা বায়োমলিকুলসেরই মেটাবলিক যে ইউনিট আছে সিঙ্গেল ইউনিট, সেই ইউনিট গুলার ফাইনাল কমপ্লিট অক্সিডেশন হয় টিসিএ সাইকেলের মাধ্যমে। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা কমন মেটাবলিক পাথওয়ে, যেহেতু তারা কমনলি সবগুলা বায়োমলিকুলসেরই মেটাবলিক এন্ডের জন্য দায়ী, কমন মেটাবলিক পাথওয়ে। আর এটাকে অ্যামফিবলিক পাথওয়ে কেন বলা হচ্ছে? অ্যামফিবলিক মানে কি? উভমুখী অথবা উভধর্মী। কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটাকে উভধর্মী অথবা উভমুখী বলা হচ্ছে? বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে এটার মেটাবলিক প্রপার্টি, দ্যাট ইজ এটার অ্যানাবলিক এবং ক্যাটাবলিক এই দুইটা প্রপার্টির উপর ডিপেন্ড করে এই বৈশিষ্ট্য। দ্যাট ইজ যে সমস্ত পাথওয়ের বোথ অ্যানাবলিক প্রপার্টি আছে এবং ক্যাটাবলিক প্রপার্টি আছে তাদেরকে অ্যামফিবলিক পাথওয়ে বলা হচ্ছে। এখন সেই ক্ষেত্রে এটার ক্যাটাবলিক প্রপার্টি কি? টিসিএস সাইকেল কি করতেছে? আমরা দেখতেছি ক্যাটাবলিজম মানে কি? ভেঙে আরো ক্ষুদ্র অংশে কনভার্ট করে দেওয়া এবং আলটিমেটলি এনার্জি রিলিজ করা, সেটা হচ্ছে ক্যাটাবলিজম। এখন এই ক্ষেত্রে ক্যাটাবলিজমের এক্সাম্পলটা কি? এখানে টিসিএস সাইকেলের ক্যাটাবলিজমের এক্সাম্পল হচ্ছে কি এখানে আমরা যে 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোয়ে এখানে প্রবেশ করাইলাম, সেই 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোয়ে কিন্তু আলটিমেটলি নিঃশেষ হয়ে গেল কি হিসাবে? এনার্জি এবং কার্বন ডাইঅক্সাইড হিসাবে। সো এইটা একটা ক্যাটাবলিজমের এক্সাম্পল। আর আরেকটা প্রোডাক্ট আমরা এর মধ্যে ঢুকাইছিলাম, সেটার নাম ছিল হচ্ছে গিয়ে অক্সাল অ্যাসিটেট, সেটা আনচেঞ্জ থেকে যায়। এই ক্ষেত্রে ক্যাটাবলিজমের এক্সাম্পল কিন্তু অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট ছিল একটা কম্পাউন্ড, সেটাকে আমরা টিসিএস সাইকেলে ফার্দার রান করানোর কারণে অক্সিডেশন হয়ে এটা কার্বন ডাই অক্সাইড হিসেবে এবং এটিপি হিসেবে নিঃশেষ হয়ে যাচ্ছে, ক্যাটাবলিজমের এক্সাম্পল। আর অ্যানাবলিজমের এক্সাম্পল কি? বেশ অনেকগুলো প্রোডাক্ট আছে এই টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েটস থেকে তৈরি হয়, যেমন নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করা যায় এখান থেকে, হিম তৈরি করা যায় এখান থেকে, আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো তৈরি করা হয় এখান থেকে। এই সমস্ত অ্যানাবলিক প্রপার্টির কারণে এটাকে অ্যানাবলিক পাথওয়েরও একটা অল্টারনেট হিসেবে চিন্তা করা হয়। এই দুইটা কম্বাইন্ড কারণের জন্য এই টিসিএস সাইকেলকে বলা হচ্ছে একটা অ্যামফিবলিক পাথওয়ে। আচ্ছা, এখন টিসিএস সাইকেল থেকে আমরা আর কি কি পড়বো? আমরা প্রথমেই বলে নিচ্ছি যে এটার সেলিয়েন্ট ফিচার গুলো অবশ্যই আমাকে জানতে হবে। সেই সাথে যেটা বলছি যে এটার যে সমস্ত ইরিভার্সিবল স্টেজ আছে এটার সেলিয়েন্ট, এটার আগে আমরা বলছি যে এটার কিন্তু আমাদের ফ্লো চার্টটা পড়তে হবে এবং সাইক্লিক আকারে। এটাকে কেউ যদি ফ্লো চার্ট লিনিয়ার ফর্মে প্রেজেন্ট করো তাহলে কিন্তু নাম্বার পাবা না, কারণ এটা একটা সাইকেল। বলেই দেওয়া হচ্ছে টিসিএস সাইকেল, বডিতে যে অল্প কয়েকটা সাইকেল আছে তার মধ্যে এটা একটা সাইকেল। মেটাবলিক যে সমস্ত সাইকেল আছে পাথওয়ে তার মধ্যে এটা একটা। সো এটাকে সাইক্লিক আকারেই প্রেজেন্ট করতে হবে, দ্যাট ইজ এটাকে সার্কেল আকারে প্রেজেন্ট করতে হবে। এটার লিনিয়ার দুইটা এন্ড ওপেন এন্ড আকারে এটাকে প্রেজেন্ট করা যাবে না। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কিছু কিছু গাইড বই মিসগাইড করে, যেগুলোতে তারা হচ্ছে কি এগুলোকে লিনিয়ার ফর্মে, দ্যাট ইজ একটা সরল রৈখিক অন্যান্য সাইকেলের মতো অন্যান্য পাথওয়েগুলোর মতো প্রেজেন্ট করে, সেটা করা যাবে না এখানে। এটাকে সাইক্লিক আকারে প্রেজেন্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে 9টা প্রোডাক্টের নাম আছে, ইন্টারমিডিয়েটস এর নাম আছে, সেই নাম কয়টা অন্তত জানতে হবে। কিছু কিছু জায়গায় আরো 15-16টা করে প্রোডাক্টের নাম বলা আছে, সেগুলোর দরকার নাই। এখানে এবিসি তে যে কয়েকটা নাম উল্লেখ করা আছে সেগুলো
করতে পারলেই চলবে, কিন্তু এবিসি তে যেই ডেফিসিয়েন্সিটা আছে সেটা হচ্ছে এখানে সাইড বাই সাইড এনজাইমের নামগুলোকে উল্লেখ করা নাই। আগেই যেটা বলছি যে তোমরা অন্য কোনো খান থেকে, অন্য টেক্সট থেকে এইটার যে এনজাইম গুলা স্টেজ ওয়াইজ এনজাইম আছে সেগুলোকে তোমরা পাশে পাশে ছোট ছোট করে লিখে নিবা, তাহলে বারবার বিভিন্ন বই উল্টাইতে হবে না, এক বই থেকেই পড়া সহজ হবে। আচ্ছা, তাহলে স্যালিয়েন্ট ফিচার এটার থেকে আমরা শিখবো, এখান থেকে আমরা এটার সাইকেলটাকে শিখবো, এটার বিভিন্ন নামের ব্যাখ্যা সেটা আমরা জানলাম এবং এটা আমরা আমাদের আয়ত্তে রাখবো। তারপরে এটার যে বিভিন্ন কন্ডিশন গুলা, এটা থেকে কেন এমফিবলিক বলা হচ্ছে, কেন কমন মেটাবলিক পাথওয়ে বলা হচ্ছে, এই জিনিসগুলো আমরা জানবো। এবং এইটারও এটিপি ক্যালকুলেশন, যেটা আমরা প্রথম এটিপি ক্যালকুলেশনের সময় এটাকে আমরা উল্লেখ করে দিছি। এবং সেই ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে যখন শুধুমাত্র টিসিএ সাইকেলের এটিপি ক্যালকুলেশন করব আমরা, তখন কিন্তু আমরা একটা সাইকেল রানকে ধরবো। গ্লুকোজের ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা অ্যাসিটাইল কোয়ে গ্লুকোজ থেকে বরাদ্দ পেয়েছিলাম, সেই জন্য ওইটার ক্ষেত্রে আমরা দুইটা অ্যাসিটাইল কোয়েকে আমরা টিসিএ সাইকেলে রান করানো দেখাইছিলাম। কিন্তু যেহেতু যখন শুধুমাত্র টিসিএ সাইকেল ইটসেলফ ইটস কনসার্ন, তখন শুধুমাত্র আমরা এটার একটা সাইকেল রান করানো দেখাবো এবং সেই ক্ষেত্রে টোটাল 12টা এটিপি শো করতে হবে। এই 12টা এটিপির মধ্যে 3টা NADH2 3টা স্টেজ থেকে আসে, যে 3টা থেকে 3 গুণ 3 9টা এটিপি পাওয়া যায়। একটা FADH2 আসে, যেটা থেকে 2টা এটিপি পাওয়া যায়, 9 যোগ 2 11। আর সাকসিনাল কোয়ে থেকে সাকসিনেট হওয়ার সময় সরাসরি একটা সাবস্ট্রেট লেভেল এটিপি তৈরি হয়, এটা মিলে 12টা। এই 12টা এটিপির ক্যালকুলেশন আমাদের দেখাইতে হবে এবং পরীক্ষায় যদি এটিপি ক্যালকুলেশন এটার আসে, সেই ক্ষেত্রে এই স্টেজ গুলার নাম উল্লেখ করে যে এই স্টেজে এই জিনিস NADH2 অথবা FADH2 অথবা সাবস্ট্রেট লেভেল এটিপি তৈরি হয়। সো এটার এইটা 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 এই 4টা জিনিস লিখে এই 4টার যোগফল হচ্ছে 12, এইভাবে করে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, টিসিএ সাইকেল থেকে তোমাদের কোনো জানার থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। টিসিএ সাইকেল থেকে কেউ কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারো। জানার স্যার, নাই? পুরো টিসিএ সাইকেল থেকে কি টোটাল 12টা এটিপি তৈরি হবে? হ্যাঁ, টোটাল টিসিএস সাইকেল থেকে 12টা এটিপি তৈরি। একটু আগে আমি স্টেজ গুলার কোনটা থেকে হয় সেটাও সংক্ষিপ্ত বললাম, যে 3টা ডিফারেন্ট স্টেজ থেকে প্রত্যেকটা স্টেজ থেকে একটা একটা করে NADH2 তৈরি হচ্ছে। একটু আগে আমরা বলছি যে এক একটা NADH2 3টা করে এটিপি তৈরি হবে কোথায় গিয়ে? রেসপিরেটরি চেইনে গিয়ে অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে। সো এইখানে যে 3টা ডিফারেন্ট স্টেজে আমরা 3টা NADH2 পাইলাম, সেই প্রত্যেকটা থেকে 3টা করে 3 গুণ 3 9টা এটিপি হলো। একটা FADH2 পাবো আমরা, সেখান থেকে একটা FADH2 থেকে 2টা এটিপি পাবো, 9 যোগ 2 11। আর একটা সাবস্ট্রেট লেভেল এটিপি, সাকসিনাল কোয়ে থেকে সাকসিনেট হওয়ার সময় একটা সাবস্ট্রেট লেভেল এটিপি পাবো। এই মোট 12টা এটিপি। আচ্ছা, তারপরে আর কিছু? আর কিছু নাই? আচ্ছা, তাহলে আমরা এখন গ্লুকোনিওজেনেসিস বলি। গ্লুকোনিওজেনেসিস, নিউ নতুন, জেনেসিস তৈরি হওয়া, গ্লুকোনিওজেনেসিস অথবা নিওগ্লুকোজেনেসিস নতুন গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। কোথা থেকে তৈরি হবে? ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। গ্লুকোনিওজেনেসিস ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স।
দ্যাট ইজ বডিতে কখনো কখনো বডি নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়াটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস অথবা নিওগ্লুকোজেনেসিস। খুব ইম্পর্টেন্ট একটা বডির ডিফেন্স মেকানিজম। কেন ডিফেন্স মেকানিজম? কারণ বডিতে কোনো কারণে কোনো অ্যাডভার্স সিচুয়েশন অথবা ফাস্টিং কন্ডিশন অথবা স্টারভেশনে বডিতে গ্লুকোজ কমে যেতে পারে। তখন বডি কি করে? ব্যাকআপ সাপোর্ট হিসাবে যতক্ষণ পর্যন্ত তুমি কোনো খাদ্য গ্রহণ না করতেছো ততক্ষণ তোমার বডির বিভিন্ন ফাংশন চালু রাখার জন্য গ্লুকোজের সাপ্লাই দরকার পড়ে। এই কন্ডিশনটাকে মিট করার জন্য বডি বিভিন্ন সোর্স থেকে গ্লুকোজ তৈরি করে। এই পদ্ধতিটাই অথবা এই প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিস। দ্যাট ইজ সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স ইজ নোন অ্যাজ গ্লুকোনিওজেনেসিস। এবং আমরা প্রথমেই বলছিলাম যে এটা কিন্তু দুইটা কম্পার্টমেন্ট শেয়ার করে, মাইটোকন্ড্রিয়াতে এবং হচ্ছে সাইটোপ্লাজমে। শুরুটা হয় সাধারণত মাইটোকন্ড্রিয়াতে এবং আলটিমেটলি এটা গ্লাইকোলাইসিসের কিছু পাথওয়ের কিছু স্টেজের বাইপাসের মাধ্যমে আসলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা যেমন গ্লুকোজ থেকে শুরু হয়ে পাইরুভেটে আসে এবং ল্যাকটেটে যায়, এইটাও ল্যাকটেট অথবা পাইরুভেট থেকে অথবা আরো দুই একটা প্রোডাক্ট আছে সেখান থেকে শুরু হয়ে রিভার্স ডিরেকশনে গ্লুকোজের দিকে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে গ্লাইকোলাইসিসের যে ইরিভার্সিবল স্টেজ গুলো আছে সেই ইরিভার্সিবল স্টেজ গুলোকে ওভারকাম করার জন্য এদের ক্ষেত্রে অন্য এনজাইম থাকে অথবা ওই স্টেজটাকে বাইপাস করার জন্য ওভারকাম করার জন্য একটা বাইপাস স্টেপ থাকে এবং সেই স্টেজটার একটা এনজাইম থাকে। সহজ কথায় যেটা, তাহলে গ্লাইকোলাইসিসের সরাসরি পাথওয়েটাকে উল্টা করে লিখে দিলে কিন্তু কখনোই গ্লুকোনিওজেনেসিস হবে না। কি করতে হবে? পাথওয়ে দুইটার সিমিলারিটি আছে, কিন্তু ডিসিমিলারিটি কোথায় আছে? যেখানে ইরিভার্সিবল স্টেজ আছে সেই ইরিভার্সিবল স্টেজ গুলাকে বাইপাস করার জন্য অন্য এনজাইম ব্যবহার করতে হয় অথবা হচ্ছে গিয়ে অন্য কোনো অল্টারনেট পাথওয়ে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে পার্থক্য। তবে তারপরেও যেহেতু দুইটা পাথওয়ের মধ্যে প্রোডাক্ট গুলার একটা নামের মিল আছে, সেই জন্য আয়ত্ত করা অথবা মনে রাখাটা অপেক্ষাকৃত সহজ হয় এবং জিনিসটাকে চট করে মাথায় আনা যায়। তাহলে এখান থেকে প্রথমে আমাদের সেলিয়েন্ট ফিচার গুলোর মধ্যে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনিক সাবস্ট্রেট। এইটা সবগুলা স্টেজে পরীক্ষায় আসে। এটা আইদার আসতে পারে তোমার এমসিকিউতে, যে ফলোইং হুইচ আর দা গ্লুকোনিওজেনিক সাবস্ট্রেট দিয়ে একটা এমসিকিউ স্টেটমেন্ট দিয়ে দিল, নিচে 5টার নাম দেওয়া থাকলো, তার হয়তো 3টা তোমার গ্লুকোনিওজেনিক সাবস্ট্রেটের নাম আর 2টা হয়তো অন্য কোনো, অথবা 2টা আর 3টা এরকম করে কম্বিনেশন করে দেওয়া হলো। সেক্ষেত্রে তুমি যদি সাবস্ট্রেট গুলোর নাম সবসময় মনে রাখতে না পারো অথবা এই সাবস্ট্রেট গুলোর নাম জানা না থাকে তাহলে কিন্তু তুমি এমসিকিউ মিস করে যাবা। এসএকিউ রিটেন কোশ্চেনও এই কোশ্চেনটা আসে এবং ভাইবা বোর্ডেও টিচারদের এই কোশ্চেনটা খুবই ফেভারিট একটা কোশ্চেন, যে নেম দা গ্লুকোনিওজেনিক সাবস্ট্রেট। তার মানে আমরা যে ইমার্জেন্সি স্টেজে কন্ডিশনে বডিতে গ্লুকোজ তৈরি করব, কোন কোন সাবস্ট্রেট গুলো থেকে গ্লুকোজ তৈরি করতে পারবো এটা আমাকে জানতে হবে। তো সেই নামগুলোর ক্ষেত্রে প্রথমেই আসতেছে আমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে গ্লিসারল, তারপরে আসতেছে হচ্ছে গিয়ে আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। একটু আগে আমরা অন্য একটা পারপাসের কারণে বলছিলাম যে অ্যামাইনো অ্যাসিডকে মেটাবলিক পাথওয়ে এন্ড প্রোডাক্টের বিবেচনায় 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। নামের সাথেই মিল আছে, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলা মেটাবলিক্যালি গ্লুকোজ প্রডিউস করতে সম্ভব তাদেরকে আসলে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তো এই ক্ষেত্রে এই নামগুলা সব গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলা এটার মধ্যে চলে আসবে। তবে আলাদা করে সব নাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের মুখস্থ করার দরকার নাই, 1টা 2টা নাম কেউ মুখস্থ করে রাখতে পারো এক্সাম্পল হিসাবে, কিন্তু কিন্তু জিনিসটা যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এটা অবশ্যই জানতে হবে। তাহলে আমার কি কি প্রোডাক্ট আছে, সাবস্ট্রেট আছে, একটা হচ্ছে কি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তারপর আছে গ্লিসারল, তারপর আছে পাইরুভেট, ল্যাকটেট, আর আছে ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। আচ্ছা, এই 5টা জিনিস সচরাচর। আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্য আরেকটা নাম উল্লেখ থাকে, প্রোপিওনিক অ্যাসিড, যেটা হচ্ছে কি হিউম্যান বডিতে কাজ করে না, অন্য আদার লোয়ার এনিমেলের কাজ করে। কেউ বেশি
ইন্টারেস্ট থাকলে নামটা মনে রাখতে পারো, প্রোপিওনিক অ্যাসিড। কিন্তু হিউম্যান বডিতে এটা থেকে গ্লুকোজ তৈরি করে না। তাহলে মূলত হিউম্যান বডিতে 5টা জিনিসই আসে। একটা হচ্ছে গিয়ে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড হচ্ছে আমার গ্লিসারল, তারপর পাইরুভেট, ল্যাকটেট এবং ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। দ্যাট ইজ টিসিএ সাইকেলের যে মধ্যবর্তী বিভিন্ন স্টেজের যে প্রোডাক্ট গুলো আছে, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, সেইগুলা কম বেশি সবই হচ্ছে গ্লুকোনিওজেনেসিসে সক্ষম। কোনোভাবে তুমি যদি এইগুলো তৈরি করতে পারো এর মধ্যবর্তী প্রোডাক্ট গুলো, তাহলে সেখান থেকে গ্লুকোজ তৈরি করা সম্ভব। কারণ টিসিএ সাইকেলের অক্সালো অ্যাসিডের এবং অ্যাসিটাইল কোয়ের সাথে গ্লুকোনিওজেনেসিসের একটা ইন্টারলিংক আছে। আচ্ছা, তাহলে এইটা আমরা জানলাম। এবং এই ক্ষেত্রেও যেটা বলছিলাম প্রথমে, যে এইটারও পাথওয়েটাকে আমাদের মুখস্থ করতে হবে অথবা আয়ত্তে নিতে হবে, কারণ যে কয়টা পাথওয়ে পরীক্ষায় আসে তার মধ্যে এটাও অন্যতম একটা। গ্লুকোজ সিনথেসিস পাথওয়ে সরাসরি পরীক্ষায় চাইতে পারে, এবং সেই ক্ষেত্রে তোমাকে পাথওয়েটা পুরি প্রেজেন্ট করতে হবে পরীক্ষায়। এবং এই ক্ষেত্রে কয়েকটা টেকনিক ইউজ করে সাধারণত এক্সামিনাররা অথবা কোশ্চেনিয়াররা। সেটা হচ্ছে গিয়ে, এই যে 5টা প্রোডাক্টের আমরা নাম বললাম, কোশ্চেনকে কঠিন করার জন্য কখনো কখনো এক্সামিনাররা অথবা কোশ্চেন মডারেটররা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের নাম উল্লেখ করে দিয়ে বলে এই প্রোডাক্ট থেকে তুমি কিভাবে গ্লুকোনিওজেনেসিস করতে পারবা। দ্যাট ইজ, তোমাকে কমন পাথওয়েটা তারা সরাসরি পুট ডাউন করার সুযোগ দিল না। তারা বলল যে শো দা গ্লুকোজ সিনথেটিক পাথওয়ে ফ্রম পাইরুভেট অথবা ফ্রম ল্যাকটেট অথবা ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, অথবা বললো যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড অথবা গ্লিসারল, এইভাবে করে মেনশন করে দিতে পারে। সেই ক্ষেত্রে তখন ওই সাবস্ট্রেটটাকে বেস ধরে আমাকে জিনিসটা প্রেজেন্ট করতে হবে। যদি গ্লিসারল হয় তাহলে গ্লিসারলের মাধ্যমে পাথওয়েটা একটু ডিফারেন্ট। যদি বলে ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, তাহলে ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল থেকে অক্সালো অ্যাসিটেট থেকে তারপরে। যদি বলে পাইরুভেট, তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে অক্সালো অ্যাসিটেট হয়ে তারপরে হচ্ছে গিয়ে গ্লুকোজ। এইভাবে করে একটু টেকনিক্যালি এটাকে ঘুরাই ফিরে প্রেজেন্ট করতে হবে। কিন্তু অলমোস্ট 90% সিমিলারিটি আছে সবগুলার ক্ষেত্রেই। শুধুমাত্র কোশ্চেনটা ডিফারেন্ট হলে কিভাবে আমি প্রেজেন্ট করবো, এই জিনিসটা আমার মাথায় আগের থেকে একটু প্ল্যান্ড ওয়েতে থাকতে হবে। ফলে পরীক্ষার হলে আমার টাইম মিসইউজ হবে না, আমি কনফিউজড হব না। ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে যে এনজাইম গুলোর কথা বললাম আমি, সেই এনজাইম গুলা যেটি দ্যাট ইজ ইরিভার্সিবল স্টেজ এনজাইম গুলা অথবা এনজাইম কনসার্ন অথবা এনজাইম রিলেটেড উইথ গ্লুকোনিওজেনেসিস, সেই হিসেবে আমাকে এই এনজাইম গুলোর নাম জানতে হবে। এবং এখানে 4টা স্পেসিফিক এনজাইম আছে গ্লুকোনিওজেনেসিসের জন্য। বইগুলোতেও খুব সুন্দর করে এটাকে প্রেজেন্ট করা আছে, আলাদা করে মেনশন করে প্রেজেন্ট করা আছে। সো সেই হিসাবে এটাকে গ্লুকোনিওজেনিক এনজাইম হিসাবে ট্রিট করে পড়তে হবে। আচ্ছা, এর সাথে আরো কিছু রিলেটেড কন্ডিশন চলে আসে, যে কিভাবে এরা এদের ইম্পর্টেন্স কি, এই জিনিসগুলা আমরা যে রিলেটেড জিনিস আলোচনা করলাম, দ্যাট ইজ এটা হচ্ছে ইমার্জেন্সি ক্রাইসিস মিট আপ করার জন্য, ফাস্টিং স্টারভেশনে গ্লুকোজ সাপ্লাই, বিশেষ করে গ্লুকোজ ডিপেন্ডেন্ট যে সমস্ত অর্গান গুলো আছে, অ্যাবসলিউট গ্লুকোজ ডিপেন্ডেন্ট অর্গান অথবা পার্শিয়াল গ্লুকোজ ডিপেন্ডেন্ট অর্গান, যারা ইনসুলিনের ইনফ্লুয়েন্স ছাড়া গ্লুকোজ ইউটিলাইজ করে, তাদের জন্য গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করা খুব জরুরি। যেমন ব্রেইন হতে পারে, যেমন আরবিসি হতে পারে, যেমন রেটিনা হতে পারে, তারপরে স্পারমাটোজোয়া হতে পারে। এদের জন্য গ্লুকোজের লেভেলটা খুব মেনটেন করা ব্লাডে খুব জরুরি। এই সমস্ত পারপাস সার্ভ করার জন্যই বডি আসলে গ্লুকোনিওজেনেসিস করে। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিসে আর খুব বেশি কিছু দরকার নাই। দ্যাট ইজ আমরা সেলিয়েন্ট ফিচার জানলাম, এটার ইম্পর্টেন্স অথবা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স গুলা জানলাম কিছু।
এটার ইরিভার্সিবল স্টেজ গুলো কি আছে সেটা আমাদের জানতে হবে, এটার পাথওয়েটা কি আমাদের জানতে হবে, এবং এটার সাথে কনসার্ন যে সমস্ত কি এনজাইম আছে সেগুলো জানতে হবে। কোন প্রোডাক্ট থেকে শুরু করলে কোন প্রোডাক্টের নাম মেনশন করে দিলে সেখান থেকে আমাকে কিভাবে গ্লুকোজ তৈরি করতে হবে সেটা আমাকে আগে থেকেই প্ল্যান ওয়েতে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলাই। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের এইচএমপি শান্ট পাথওয়ে অথবা হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ে। এটার বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যু আছে। এটা এমন একটা ক্যাটাবলিক পাথওয়ে, সচরাচর সমস্ত ক্যাটাবলিক পাথওয়ে গুলা এনার্জি লিবারেট করে, অর্থাৎ এনার্জি উৎপাদন করে, এনার্জি তৈরি করে। সমস্ত ক্যাটাবলিক পাথওয়ে গুলো কি করে, এনার্জি, সেখান থেকে আমরা এটিপি পাই। কিন্তু এইচএমপি শান্ট একটা পাথওয়ে, এমন একটা ক্যাটাবলিক পাথওয়ে যেটা কোনো এনার্জি তৈরিও করে না, যেটা কোনো এনার্জি ইউটিলাইজও করে না। দ্যাট ইজ এইটার পাথওয়েতে কোনো শক্তি খরচও করে না, শক্তি উৎপাদনও করে না, এটার কোনো প্রোডাকশনও নাই, কোনো ইউটিলাইজেশনও নাই। কিন্তু এটা এমন দুইটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তৈরি করে যে প্রোডাক্টগুলো বডিতে অনেকগুলা ইম্পর্টেন্ট ইস্যু সার্ভ করে, অনেকগুলা ইম্পর্টেন্ট ইভেন্টের জন্য এরা রেসপন্সিবল। এর একটা হচ্ছে NADPH2, আগে আমরা নাম পড়ে আসছি NADH2, আর এটা হচ্ছে NADPH, পি আছে একটা এক্সট্রা, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আর NAD হচ্ছে গিয়ে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, FAD হচ্ছে গিয়ে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে দুইটা ইম্পর্টেন্ট প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে NADPH2, আর একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে রাইবোস সুগার, একটা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার যেটার নাম হচ্ছে রাইবোস সুগার। তোমরা এই সুগারটার নাম পড়ে আসছো কোথায়? বায়ো মলিকুলসে, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনে, মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশনে পড়ে আসছো তোমরা এটা। আচ্ছা, তাহলে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করলো, একটা হচ্ছে NADPH2 আর একটা হচ্ছে গিয়ে রাইবোস সুগার অথবা পেন্টোজ সুগার যার নাম হচ্ছে রাইবোস। এই NADPH2টা বডিতে অনেকগুলা বায়োসিনথেসিসে পার্টিসিপেট করে, অনেকগুলা সাবস্টেন্স তৈরিতে এরা রোল প্লে করে। কিভাবে রোল প্লে করে? যেহেতু এরা রিডিউসড কোএনজাইম, এদের হাইড্রোজেন বিভিন্ন রিঅ্যাকশনে ডোনেট করার মাধ্যমে এরা ওই রিঅ্যাকশনটাকে কমপ্লিট করায়, অথবা এদের ডোনেটেড হাইড্রোজেন ছাড়া ওই রিঅ্যাকশন গুলো আসলে ফুলফিল হবে না। সো ওই রিঅ্যাকশন গুলা ডিপেন্ড করতেছে এই এইচএমপি শান্ট পাথওয়ের উপরে ফর দেয়ার সাপ্লাই অফ NADPH2 অথবা NADPH+H+। কয়েকভাবে এটাকে প্রেজেন্ট করা যায়। এটা কেন NADPH+H+, এগুলো অবশ্য এইভাবে করে এত সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব না, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে যেটা আসলে টু ওয়ে কনভারসেশন ছাড়া এইভাবে করে বোর্ডে প্রেজেন্ট করা ছাড়া দেখানো সম্ভব না। শুধু এতটুকু জেনে রাখো যে এখান থেকে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট তৈরি করতেছে যেটাকে আমরা NADPH2 অথবা NADPH+H+ দিয়ে চিহ্নিত করি। এখন এখান থেকে আসলে কোশ্চেনটা আসে কি? এখান থেকে কিন্তু ফ্লো চার্ট আসে না, সচরাচর ফ্লো চার্ট আসে না। অলমোস্ট 95% কেসে কখনো এইচএমপি শান্ট পাথওয়ের ফ্লো চার্ট আকারে লিখতে বলা হয় না। 5% কেসে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে কপাল খারাপ, কোশ্চেন বাজে কোশ্চেন করলে তখন এই ধরনের কোশ্চেন আসে। এইচএমপি শান্ট পাথওয়ে থেকে যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে এই ইম্পর্টেন্ট প্রোডাক্ট গুলার হচ্ছে গিয়ে ইউজ অথবা ইম্পর্টেন্স অথবা ইউটিলাইজেশন, কোথায় কোথায় এই জিনিসগুলা অথবা এদের ইম্পর্টেন্স কি। দ্যাট ইজ NADPH। NADPH এর অনেকগুলো গুরুত্বপূর্ণ
ব্যবহার আছে। এই ব্যবহারগুলো কিন্তু আবার এক লাইনের ব্যবহার বলে শেষ করে দিলে হবে না, এগুলাকে ইলাবোরেটলি এক্সপ্লানেশন সহকারে ব্যাখ্যা করতে হবে। যেমন এটা রিডাকটিভ বায়োসিনথেসিস, বডিতে রিডাকটিভ বায়োসিনথেসিসে পার্টিসিপেট করে। এখন রিডাকটিভ বায়োসিনথেসিস মানে কি? একটু আগে আমরা বলছিলাম যে এদের যে হাইড্রোজেন আছে সেটা সে ডোনেট করার মাধ্যমে কিছু সিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যেহেতু হাইড্রোজেন যুক্ত হচ্ছে ওই পাথওয়েগুলোতে, সেই জন্য এটা রিডাকশন হচ্ছে, বিজারণ হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিডাকটিভ এবং বায়োসিনথেসিস। যেহেতু লিভিং বডির ভিতরে এরা সিনথেসিস করতেছে কোনো নতুন প্রোডাক্ট, এই জন্য এটা বায়োসিনথেসিস, রিডাকটিভ বায়োসিনথেসিস। যেমন হইতে পারে কোলেস্টেরল তৈরি করার সময়, তারপরে তৈরি করতে পারে বিভিন্ন হরমোন তৈরির সময়, স্টেরয়েড হরমোন গুলা, তারপরে ভিটামিন ডি এর জন্য। এরকম বেশ কিছু রিডাকটিভ বায়োসিনথেসিস আছে। সো এইগুলা ইলাবোরেটলি প্রেজেন্ট করতে হবে। রিডাকটিভ বায়োসিনথেসিসে কিভাবে এরা কার কার রিডাকটিভ বায়োসিনথেসিস করতেছে অন্তত এই জিনিসগুলোকে মেনশন করতে হবে। এরপরে যেটা আসে যে এটা হচ্ছে গিয়া এটার কিছু ডিটক্সিফাইং ইফেক্ট আছে অথবা ফ্যাগোসাইটিক ইফেক্ট আছে। শুধু এতটুকু বলে দিলেই হবে না, এটা কিভাবে ফ্যাগোসাইটোসিস করতেছে অথবা ডিটক্সিফাইং করতেছে, কোথায় করতেছে। দ্যাট ইজ এখান থেকে যে সুপার অক্সাইড অথবা ইলেকট্রন রিলিজ হচ্ছে সেইটা ফরেন পার্টিকেলস এর যে ইয়ে আছে, ইন্টিগ্রিটি আছে, সেই ইন্টিগ্রিটিকে আসলে লস করাচ্ছে। আলটিমেটলি ওই ফরেন পার্টিকেলস গুলা, লিভিং ফরেন পার্টিকেলস গুলা কি করতেছে, তাদের ভায়াবিলিটি লস করতেছে। এইভাবে করে হচ্ছে কি তারা ফ্যাগোসাইটোসিস করতেছে অথবা ব্যাকটেরিয়াল কিলিং করতেছে। এরপরে আরবিসির উপর এটার বিশেষ রোল আছে। আরবিসি যে ভায়াবিলিটি, এটার অনেকটাই ডিপেন্ড করতেছে এই NADPH2 এর রিডিউসড হাইড্রোজেনের উপরে। কারণ আরবিসি যে মেমব্রেন আছে, মেমব্রেনের ইন্টিগ্রিটি ঠিক রাখার জন্য এই মেমব্রেনে প্রতিনিয়তই কিছু ফ্রি ইলেকট্রন সুপার অক্সাইড তৈরি হতে থাকে। এই সুপার অক্সাইড গুলা যদি নিউট্রাল করা না যায়, তাহলে এই সুপার অক্সাইড গুলা আরবিসির মেমব্রেনের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলাকে ইউজ করে এই মেমব্রেনের ইন্টিগ্রিটিকে নষ্ট করে দেয়। এবং এইটাকে ঠিক রাখার জন্য আরবিসির মধ্যে রিডিউসড গ্লুটাথিয়ন নামে একটা কেমিক্যাল কম্পোনেন্ট থাকে, যেটা কন্টিনিউয়াসলি এই সুপার অক্সাইড গুলাকে নিউট্রাল করতে থাকে। এখন গ্লুটাথিয়নেরও সামর্থ্য লিমিটেড, কারণ একবার সে নিউট্রাল করার পরে সে যে ইলেকট্রন গুলা রিসিভ করে নিল অথবা সুপার অক্সাইড গুলাকে রিসিভ করে নিল, সেইটাকে আবার নিউট্রাল করার জন্য সে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, এবং সেই ডিপেন্ডেন্সিটা সে শো করে NADPH2 এর উপর। NADPH2 তার রিডিউসড হাইড্রোজেন দিয়ে এই সুপার অক্সাইড গুলাকে নিউট্রাল করে। সো আরবিসি তে যদি আমি NADPH2 সাপ্লাই দিতে না পারি, তাহলে আরবিসি রিডিউসড গ্লুটাথিয়নও অক্সিডাইজড হবে না, এবং এইটা আলটিমেটলি আরবিসি তে যে প্রডিউস হওয়া বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে প্রডিউস হওয়া সুপার অক্সাইড অথবা ফ্রি ইলেকট্রন থাকতেছে সেগুলোকেও নিউট্রাল করতে পারবে না। ফলে আলটিমেটলি আরবিসির মেমব্রেন গুলা কি হবে, ইন্টিগ্রিটি লস করবে, মেমব্রেন ভেঙে যাবে, আরবিসির ভিতরে পানি ঢুকবে, আরবিসির ভিতরের কন্টেন্ট বের হয়ে যাবে, আরবিসি ডেড হয়ে যাবে, মারা যাবে। আর আরবিসি যদি মারা যায় তাহলে তার এনিমিয়া ডেভেলপ করবে, এবং হিমোলাইটিক টাইপ অফ এনিমিয়া ডেভেলপ করে যদি এই ঘটনাটা ঘটে। কারো যদি জন্মগতভাবে HMP শান্ট পাথওয়েতে সমস্যা থাকে অথবা NADPH2 প্রোডাকশনের সমস্যা থাকে, তাহলে কিন্তু তাদের হিমোলাইটিক এনিমিয়া হয়। হিমোলাইটিক এনিমিয়ার আরো অনেক কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ, যে মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট রিলেটেড হিমোলাইটিক এনিমিয়া। সো যেটা বললাম যে শুধুমাত্র আরবিসি হিমোলাইসিস প্রিভেন্ট করে এতটুকু বলে শেষ করে দিলেই এইখানে চলে না, কারণ
এটার ক্ষেত্রে কোশ্চেনটাতে হয়তো তোমার টোটাল কোশ্চেনটাতে এরকম 4 নাম্বার থাকবে। সো 4 নাম্বারের কোশ্চেন নিশ্চয়ই তুমি 4 লাইন লিখেই শেষ করে দিতে পারবা না। প্রত্যেকটা এই ফ্যাগোসাইটোসিস বলো অথবা হচ্ছে গিয়ে নিউট্রালাইজেশন বলো, ডিটক্সিফাইং বলো, অথবা আরবিসি ইন্টিগ্রিটি মেইনটেইন বলো, অথবা হিমো যেটা রিডাকটিভ বায়োসিনথেসিস বলো, প্রত্যেকটা সম্পর্কে 2-3 লাইন করে বেসিক ইনফরমেশন প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আর এইচএমপি শান যেটা বললাম যে যেহেতু 4টা টপিকের মধ্যে এইটা মোস্ট অফ দা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক কার্বোহাইড্রেট মেটাবলিজমে, সেই জন্য রিস্ক প্রিভেন্ট করতে চাইলে, যদিও বললাম যে এইটার পাথওয়েটা পরীক্ষায় আসে না, তারপরেও মিনিমাম একটা প্রিপারেশনের জন্য এই পাথওয়ের 2টা ইরিভার্সিবল স্টেজ আছে, ওই স্টেজ 2টা তোমরা মুখস্থ করতে পারো। 2টা স্টেজ আছে ইরিভার্সিবল, এই 2টা স্টেজকে তোমরা মুখস্থ করে রাখবা, যে যদি পাথওয়ে আসে তাহলে যেন অন্তত অতটুকু প্রেজেন্ট করা যায়। তাহলে এইচএমপি শান্ট পাথওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর প্রোডাক্ট 2টা এবং তাদের ইম্পর্টেন্স অথবা তাদের ইউজ। আর আরেকটা যেটা সুগার তৈরি করে বলছিলাম, সেটার কাজ কি? সেটা হচ্ছে গিয়ে বডিতে যে সমস্ত নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, সেই নিউক্লিক অ্যাসিড তৈরির একটা অবশ্যম্ভাবী অবধারিত একটা কম্পোনেন্ট। এই সুগার ছাড়া কোনো নিউক্লিক অ্যাসিড তৈরি হতে পারে না। নিউক্লিক অ্যাসিড তৈরির যে বিল্ডিং ব্লক নিউক্লিওটাইডস এর একটা কম্পোনেন্ট হচ্ছে এই সুগার। নিউক্লিওটাইডস এর 3টা জিনিস থাকে, বেস, সুগার এবং ইনঅর্গানিক ফসফেট। এই সুগারটাই হচ্ছে গিয়ে এই রাইবোজ সুগার। এই রাইবোজ সুগারটাই আসতেছে আমার ইয়া থেকে, কোথা থেকে? এইচএমপি শান্ট থেকে। আচ্ছা, এই 4টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আসলে এই টপিক গুলাকে যেহেতু রিভিশন ক্লাস, এর চেয়ে বেশি আপাতত অনলাইনে করার সুযোগও খুব একটা নাই। তবে এই টপিক 4টা আসলে এতটাই ডিমান্ড করে যে প্রত্যেকটা টপিককে একটা 1 ঘন্টার ক্লাসে ডিসকাস করতে পারলে মোটামুটি একটা অবস্থা ক্রিয়েট করা যায়। কিন্তু যেহেতু সেই সুযোগ আপাতত নাই, এখন আপাতত এরকম দুধের স্বাদ বলে মিটাইতে হবে। আচ্ছা, এর পরে যে টপিকগুলো আছে যেমন গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, অন্তত এইগুলার বেসিক স্যালিয়েন্ট ফিচার গুলো অবশ্যই আমাকে জানতে হবে। যে তুমি এটা বললে চলবে না যে গ্লাইকোজেনোলাইসিস মানে কি সেটাই আমি জানি না, এটা কিন্তু করা চলবে না। দ্যাট ইজ এটার যে বেসিক অন্তত 5-6টা বেসিক স্যালিয়েন্ট ফিচার আছে। গ্লাইকোজেনোলাইসিস মানে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, নট ব্রেকডাউন অফ গ্লুকোজ। তারপরে গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে কি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। এটার সাইট কি, এটার কম্পার্টমেন্ট কি, এটার রেট লিমিটিং এনজাইম কি, এই কি জিনিসগুলো জানতে হবে। ওই 4টা পাথওয়ের বাদে এই জিনিসগুলাও, বাকি যে আরো 4-5টা পাথওয়ে কমনলি প্রেজেন্টেড থাকে, এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, তোমাদের লিপিংকন বইটা আমি রাখতে বলছিলাম সাথে, তার একটা কারণ আমি এখন বলতেছি, সেটা হচ্ছে ক্যামেরা একটা জিনিস তোমরা দেখো, এই যে পেজটা লিপিং কটে তোমরা এরকম একটা ছবি পাবা। মেটাবলিজম চ্যাপ্টারের প্রথম দিকে একটা ছবি পাবা। দেখো 3টা ডিফারেন্ট কালারে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, নেভি ব্লু, অরেঞ্জ এন্ড গ্রিন। এই নেভি ব্লুটা আসলে প্রেজেন্ট করতেছে কার্বোহাইড্রেট মেটাবলিক পাথওয়ে গুলোকে, এই অরেঞ্জ কালারটা প্রেজেন্ট করতেছে মোস্টলি লিপিড মেটাবলিজমকে, এবং গ্রিনটা
আর কিছু অংশ এই যে নিচের দিকে আছে, এটা আসলে প্রোটিন মেটাবলিজমের পাথওয়েগুলোকে প্রেজেন্ট করতেছে। এইটা একটা কমন কম্বাইন্ড একটা মেটাবলিক পাথওয়ে সাইকেল গুলা, যেগুলা কোনটা কার সাথে ইন্টার রিলেটেড, এই জিনিসটা একটা ছক আকারে একটা পেজের মধ্যে প্রেজেন্ট করতেছে। এবং মেটাবলিজমের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এই সবগুলা মেটাবলিজমের একটা সমন্বিত নলেজ থাকাটা খুব জরুরি। জিনিসগুলোকে আয়ত্তে রাখার জন্য এবং যে কোনো আনকমন কোশ্চেন অ্যান্সারিং এর জন্য এই জিনিসটা খুবই কার্যকর। তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে যে এই জিনিসটাকে অবশ্য বছরের শুরুতেই করা উচিত ছিল। বছরের শুরুতেই যখন এটা কার্ড চলতেছিল তখনই এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো। যারা করছো তারা অবশ্যই গেইনার হবা ইন ফিউচার, এবং যারা করো নাই তারা যদি সম্ভব হয় 2-1 ঘন্টা সময় ব্যয় করে এইটাকে বড় আকারে নিজেদের টেবিলের সামনে বড় কাগজে অথবা ক্যালেন্ডারের পিছনে অথবা একটা আর্ট পেপারে যত দ্রুততা সম্ভব এটার কি এনজাইম গুলা সহকারে লিখে নিজের পড়ার টেবিলের সামনে এটাকে লাগায় রাখবা, এবং চেষ্টা করবা প্রতিদিন এটাকে 4-5 মিনিট সময় ব্যয় করে একবার করে রিডিং করার জন্য। এক সিটিং এ এটাকে মুখস্থ করার কেউ চেষ্টা করবা না। এইটা করতে পারলে সুবিধা হবে, তুমি যখন পরীক্ষার বোর্ডে পরীক্ষা দিতে বসবা অথবা রিটেন পরীক্ষা দিতে যাবা, তোমার টোটাল একটা সামারি চোখের সামনে থাকবে, এবং এই সামারিটা অনেক হেল্পফুল। যখন একটা টোটাল গল্পের সামারি কারো মাথায় থাকে তখন তার ফুল কনফিডেন্স তার সাথে থাকে। এটা একটা টেকনিক্যাল ইস্যু। আশা করি কাজটা করতে পারলে উপকার হবে। এবং যখন হচ্ছে গিয়ে কোনো পড়ালেখায় বোরিং লাগতেছে অথবা হচ্ছে গিয়ে তুমি বাইরে থেকে রুমে আসছো অথবা ঘুম থেকে উঠে টেবিলের সামনে একটু বসছো, 2-1 মিনিট সময় ব্যয় করে এই জিনিসটাকে, এই চার্টটাকে একবার চোখ বুলাও। 5-7 দিন 10 দিন চোখ বুলাইলে দেখবা যে তোমাদের জিনিসটা অনেকটাই আয়ত্তে চলে আসবে। এক সিটিং এ মুখস্থ করার কেউ চেষ্টা করবে না এটা। আচ্ছা, এখন তোমাদের তরফ থেকে কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। স্যার টিসিএস সাইকেলের ফার্স্ট স্টেজে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে আর হচ্ছে অক্সালো অ্যাসিটেট হয়, এট দ্য সেম টাইম একটা পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট কিভাবে হয়? পাইরুভেট তো 3 কার্বন, তাহলে অ্যাসিটাইল কোয়ে 2টা, অক্সালো অ্যাসিটেট 4টা, একটা পাইরুভেট থেকে এই জিনিসটা কিন্তু আমরা বলছি, তুমি মিস করে গেছো। স্যার খেয়াল করিনি। আচ্ছা, সেটা আমি আবার রিপিট করতেছি। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার যে রিঅ্যাকশনটা, বিক্রিয়াটা, সেটাকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। মনে পড়ে একটু আগে বলছিলাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের উদ্দেশ্যই হচ্ছে কি এখানে একই সাথে অক্সিডেশন হবে সাইড বাই সাইড, এখানে ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন মানে ডি রিডাকশন, বাদ দেওয়া। কাকে বাদ দিবে অথবা কাকে রিমুভ করবে? একটা কার্বনকে। অক্সিডেশন এবং রিডাকশন সাইড বাই সাইড হচ্ছে। পাইরুভেটে কার্বন ছিল 3টা, একটা কার্বন ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হয়ে যায়। দেখো বইয়ে পাশে করে ছোট্ট করে সুন্দর করে কার্বন ডাই অক্সাইড অ্যারো দিয়ে দেখানো আছে, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। একটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাওয়ার পরে আর থাকতেছে 2টা, তার মানে অ্যাসিটাইল কোয়েতে 2টা কার্বন থাকতেছে। তাহলে প্রত্যেকটা পাইরুভেট থেকে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে একটা করে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়ে যাবে, এবং ফলশ্রুতিতে থাকবে হচ্ছে গিয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। দেন 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে হচ্ছে গিয়ে অক্সাল অ্যাসিটেটের সাথে কন্ডেনসেশনের মাধ্যমে 6 কার্বন, অক্সাল অ্যাসিটেট 4 কার্বন, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, 4 আর 2 6 কার্বন বিশিষ্ট সাইট্রেট তৈরি করতেছে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কিছু?
আর কারো কিছু জানার নাই? স্যার এনজাইমস এর নামগুলো মানে মেমোরাইজ করার জন্য কোনো টিপস দিতেন নাকি? অনেকগুলোতে এনজাইম। এনজাইম গুলার নাম মেমোরাইজেশন আসলে বেশিরভাগ ক্ষেত্রেই যে সাবস্ট্রেটের উপর কাজ করে যে প্রোডাক্ট তৈরি করতেছে ওই সাবস্ট্রেট অথবা প্রোডাক্টের নামের সাথে মিল রেখে নামটা আছে, একটু খেয়াল করলেই দেখতে পারবা। সবগুলার ক্ষেত্রে না, তবে অলমোস্ট 90%, অ্যারাউন্ড 90% ক্ষেত্রে তাই হয়। আর এর বাইরে আসলে অন্য কোনো মেমোরাইজেশনের কোনো পদ্ধতি নাই। আর যেটা বললাম যে তোমরা নিজেরা যদি এই ফ্লো চার্ট গুলাকে হাতে একটু বড় করে লিখে নিজেদের পড়ার টেবিলের সামনে রাখতে পারো, তাহলে একটা জিনিস 5 বার 7 বার 10 বার চোখ বুলাইলে এমনিতেই তখন হচ্ছে গিয়ে অনেকটাই এটা আয়ত্তে চলে আসে। এবং পিকচার, ছবি মুখস্থ করা হচ্ছে, ছবি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে বেশি সহজ এটাকে মেমোরাইজ করার জন্য। এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করার জন্যই হচ্ছে কি আমি তোমাদেরকে ওই সাজেশনটা করছি যে তোমরা এই কাজটা করো, করলে জিনিসটা অপেক্ষাকৃত সহজ হবে। আদারওয়াইজ বইয়ের পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে চলে যাবে। এবং কার্ড যখন একটা কার্ড পরে অন্য কার্ডে যাবা, দেখবা যে আগের জিনিসগুলো অলমোস্ট 50, 60, 70% পরের দিনই ভুলে গেছো। সেই জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টপিককে সবসময় চোখের সামনে রাখার চেষ্টা করতে হবে। এটা শুধু বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেই না, তোমাদের অ্যানাটমির ক্ষেত্রে, যেমন তোমাদের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, মাসেল জয়েন্টস, এই জিনিসগুলোকেও তোমাদের কিন্তু ছক আকারে তালিকা করে টেবিলের সামনে রাখা উচিত। ফিজিওলজির ক্ষেত্রে এরকম কিছু ইভেন্ট আছে যেগুলোকে ফ্লো চার্ট আকারে টেবিলের সামনে রাখা উচিত। দেওয়ালের মধ্যে যত আছে একেবারে আর্ট গ্যালারি বানায় ফেলবা সব। তারপরে আর কেউ? তোমাদের সামনে আর 2 মাসের মতো সময় আছে। এপ্রিল মাস তো শেষই হয়ে গেল প্রায়, আজকে 27 তারিখ। মে, জুন এবং খুব স্ট্রংলি প্রপোজ ডেট অফ ফার্স্ট প্রফেশনাল ফর 2019 and 20 সেশন। তোমাদের সেশনটা এটা হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে প্রপোজড। ডিন অফিস থেকে সেরকম নির্দেশনায় দেওয়া আছে, যদি না অন্য কোনো ইস্যু ক্রিয়েট হয়। সেক্ষেত্রে তোমরা মাঝখানে 2 মাস সময় পাচ্ছ, এর মধ্যে আরো কত রকমের কত ইভেন্ট যাবে। সো প্রিপারেশনের জন্য কিন্তু একদম কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য খুব ভালো রুটিন তৈরি করতে হবে। রুটিন তৈরি বলতে কি রকমের রুটিন? রুটিনটা কতটা টু দি পয়েন্ট হবে আমি বলতেছি একটু, 1 মিনিট। সেটা হচ্ছে তুমি এস্টিমেটেড ডে কে টোটাল সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করতে হবে প্রথমে। আর লাস্ট 15 ডেজ কে অথবা 10 ডেজ কে তোমার হাতে রিজার্ভ হিসেবে রাখতে হবে। যদি এই 60 দিনের মধ্যে তুমি 15 দিন রিজার্ভ ডে রাখো, তাহলে তোমার হাতে এখন আছে আর 45 ডেজ। এর মধ্যে আবার 2, 4, 5, 7 দিন দেখবো যে মুড ভালো লাগবে না, শরীর ভালো লাগবে না, সেখানেও কিছু সিস্টেম লস আছে। তাহলে তুমি অ্যারাউন্ড 40 ডেজ কে ধরে যদি একটা রুটিন তৈরি করো, এই 40 ডেজ এর মধ্যে তোমার সাবজেক্টের ভলিউম অনুযায়ী অথবা তোমার প্রিভিয়াস প্রিপারেশন অনুযায়ী তোমাকে ডে ডিস্ট্রিবিউশন করতে হবে। সাপোজ ধরলাম যে অ্যানাটমি কার্ড সাবজেক্ট অনেক ভাস্ট, তুমি এই 40 ডেজ এর মধ্যে 20 ডেজই রাখলা অ্যানাটমির জন্য, বাকি 20 ডেজ এর 10 ডেজ আর 10 ডেজ করে তুমি বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজির জন্য রাখলা। এখন আমি আমার বায়োকেমিস্ট্রির জন্য এটা বলতে চাই যে তুমি যে 10 দিন বায়োকেমিস্ট্রির জন্য বরাদ্দ করছো, সেই 10 দিনের সাপোজ এটা হইতে পারে 29 তারিখ থেকে শুরু, আজকে 27 তারিখ, 29 তারিখ থেকে শুরু। তোমার বায়োকেমিস্ট্রির টোটাল সিলেবাস কি? 6টা কার্ড আছে আপাতত, প্র্যাকটিক্যাল আমরা বাদ রাখলাম। 6টা কার্ড আছে। 6টা কার্ডের জন্য এটার ভলিউম অনুযায়ী তুমি ডে ডিস্ট্রিবিউশন করো। দ্যাট ইজ আমার মেটাবলিজম পড়তে লাগবে 2 দিন, আমার বায়োফিজিক্স বায়োমলিকুলস পড়তে লাগবে 1 দিন। এইভাবে করে তুমি ডে ফিক্স করো এবং হচ্ছে কি লাস্ট 2 ডেজ আবার রাখবা টোটাল 6 টাকার ডিভিশন দেওয়ার জন্য। এখন আসতেছি ইন্ডিভিজুয়াল ডে।
আজকে একদিন আমার বরাদ্দ বায়োফিজিক্স পড়ার জন্য। বায়োফিজিক্সের কার্বোহাইড্রেট পড়ার জন্য আমার 2 ঘন্টা সময় বরাদ্দ, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। একদম এরকম টু দি পয়েন্ট যদি রুটিন তৈরি করতে না পারো, তাহলে এট দ্য এন্ড অফ 55 ডেজ আউট অফ 60 ডেজ, যেটা আমি বললাম, তোমার পড়ার রেজাল্ট দাঁড়াবে যে অ্যানাটমির 7টা কার্ডের মধ্যে 5টা কার্ডই আমার পড়া হয় নাই এখনো, ফিজিওলজির 7টা 8টা কার্ডের মধ্যে 6টা কার্ডই এখনো আমার পড়া হয় নাই, বায়োকেমিস্ট্রির 6টা কার্ডের মধ্যে 5টা কার্ডই পড়া হয় নাই। এইটাই আসবে রেজাল্ট। এটা যারা আজকে এই রুটিন গুলো করবা না, আজ থেকে 55 দিন পরে আমার কথাটা তাদের মনে পড়বে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষাগুলা আসলে তোমরা তো আসলে আনফরচুনেটলি মেডিকেলের যে পড়ালেখার যে ঝাঁজ, সত্যি কথা বলতে যে ফ্লেভার, এই ফ্লেভার কিন্তু তোমরা পাও নাই মেডিকেলে। আমরা যখন হয়তো পাবা তোমরা ইন ফিউচার, যখন সবকিছু আল্লাহ চাইলে ইনশাল্লাহ স্বাভাবিক হবে, তখন তোমরা এটার ফ্লেভার পাবা। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যখন পড়ালেখা করছি আমাদের সময়, অথবা আমাদের সিনিয়রদেরকে দেখছি প্রফেশনাল পরীক্ষার 2 মাস আগে থেকে মানুষ খাওয়ার টাইম ভুলে যাইতো, অসংলগ্ন কথাবার্তা বলতো, ইনসোমনিয়া হতো, ঘুম চলে যাইতো। অনেকে পরীক্ষার 5-7 দিন 10 দিন আগে কিন্তু পালায় যাইতো, নিরুদ্দেশ হয়ে যেত, অনেকে বাসায়ও যেত না, কোথায় গেছে কোনো খবর নাই। এরকম কিছু প্রফ সিনড্রোম আছে। তোমরা হয়তো ওই জিনিসটা আজ করতে পারতেছো না, যার জন্য তোমরা এটার গুরুত্ব অথবা সিভিয়ারিটি কতটুকু অথবা এটার সিলেবাস কতটুকু ফাস্ট হইতে পারে, এটা তোমাদের আসলে ওইভাবে করে রিয়েলাইজেশনে আসতেছে না। কিন্তু আমি যেটা বললাম যে এই হিসাবে রুটিন করো, পরীক্ষাটা যতটা কঠিন সেইটাকে রিলিফ করার জন্য এই রুটিন গুলার, টু দি পয়েন্ট রুটিনের এবং এই লাস্ট 2 মান্থসের ভালো প্রিপারেশনের কোনো বিকল্প নাই। আশা করি তোমরা সময় থাকতে তোমাদের নিজেদেরকে গুছাই নিবা। 55তম দিনের মাথায় গিয়ে রুটিন করা অথবা পড়তে বসার কোনো গুরুত্ব নাই। এবং এখানে ইন্টেলিজেন্সি মেরিটের সাথে অন্যতম বড় জিনিস হইতেছে স্টুডিয়াস হওয়া। তোমাদের তো জিপিএ পাওয়া, তোমরা জিপিএ সিস্টেমে পড়ালেখা করছো, আমরা কিন্তু জিপিএ সিস্টেমে পড়ালেখা করি নাই। আমাদের সময় কিন্তু বোর্ডে একটা সিস্টেম ছিল, স্ট্যান্ড, টপ 20 স্টুডেন্ট স্ট্যান্ড করতো, তারপর স্টার মার্কস ছিল, লেটার ছিল, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গুলা 80+ হচ্ছে লেটার ছিল, আর এজ এ হোল মাত্র 75% নাম্বার যারা পাইতো টোটাল, তাদেরকে বলা হয়তো স্টার মার্কস প্রাপ্ত। স্ট্যান্ড করা যারা, তাদেরকে বোর্ডে দেখতে যাইতো সবাই, তাদেরকে নিয়ে টিভিতে প্রোগ্রাম হইতো, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে তাদের সাক্ষাৎ হইতো, যারা এই বছরের 20 জন শীর্ষ স্টুডেন্ট। এটার কিন্তু আলাদা একটা ক্রেজ ছিল। এখন কিন্তু তোমাদের থেকে আইডেন্টিফাই করে বের করাই মুশকিল হয় যে আসলে জিপিএ 5 80,000 এর মধ্যে কোন 20 বেস্ট জিপিএ 5 অথবা কোন 100 জন বেস্ট জিপিএ 5। আমাদের কিন্তু সারা দেশের মানুষজন ওই 20 জনকে কম বেশি যারা পড়ালেখার সাথে রিলেটেড ছিল চিনত, অন্তত প্রথম 1-2 বছর চিনত। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে এরকম স্ট্যান্ড করা অনেক ছেলে ছিল আমাদের সাথেও, যারা কিন্তু মনে করছিল যে পরীক্ষার 10-15 দিন 20 দিন আগে পরে আমি ভালো রেজাল্ট করবো, তারা কিন্তু ফেল করছিল। এবং এদের মধ্যে থেকে অনেকেই কিন্তু 5 বছরের এমবিবিএস কোর্স 7 বছর অথবা 8 বছরে শেষ করছে, কারণ সে তার মেরিটের উপর ডিপেন্ড করছে, শুধু তার স্টুডিয়াসনেস এর উপরে কিন্তু অনেকেই বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল। সো এই ক্ষেত্রে তোমার এটা হচ্ছে কি একটা ম্যারাথন রেস। ম্যারাথন রেসের দৌড়বিদদের দেখছো, ম্যারাথন রেসে চ্যাম্পিয়ন হয় কারা? আমেরিকা, জ্যামাইকার উসাইন বোল্ট আর ওই যে আসাফা পাওয়েলরা না, কিন্তু এরা চ্যাম্পিয়ন হয় হচ্ছে কি 100-200 মিটার স্প্রিন্টে, শর্ট ডিস্টেন্স স্প্রিন্টে।
আর লং ডিস্টেন্সে চ্যাম্পিয়ন হয় ইথিওপিয়া, দেখবা। তারপরে হচ্ছে কি আফ্রিকান দরিদ্র পীড়িত দেশগুলার, এবং যারা হইতেছে তোমার একেবারে অস্থি চর্মসার, দেখলে মনে হবে অপুষ্টিতে ভুগতেছে। তার মানে লং ডিস্টেন্স রান আর শর্ট ডিস্টেন্স রানের স্ট্র্যাটেজি কিন্তু এক না। মেডিকেল প্রফেশনটা হইতেছে লং ডিস্টেন্স রান স্ট্র্যাটেজি, তোমাকে স্লো এন্ড স্টেডি বাট কন্টিনিউয়াস একটা দৌড় দৌড়াইতে হবে। সো এইটাকে সেইভাবে করেই তোমার প্রিপেয়ার করতে হবে, প্ল্যান করতে হবে। আশা করি, যদিও কথাগুলা আমাদের পড়ার সাথে রিলেটেড না, কিন্তু যে প্রথমেই বলছি যে পাস করার জন্য শুধু পড়লেই চলবে না, কিছু টেকনিক্যাল ইস্যু ক্রিয়েট করতে হবে এবং টেকনিক্যালি খুব সুপার সাউন্ড হইতে হবে। কোন জিনিসটা কতটুকু করলে আমাকে আমার জন্য বেনিফিশিয়াল হবে, এটা আমাকে প্ল্যান তৈরি করতে হবে। এই প্ল্যান, সাকসেসফুল প্ল্যান তৈরি করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করাও মেডিকেলে পাশ করা এবং ভালো ফলাফল করার জন্য একটা প্রথম সারির নিয়ামকের একটা নিয়ামক। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালোভাবেই তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করবা, এবং সেই সাথে যেহেতু এই সিচুয়েশনটা আসলে খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলতেছে, সেই ক্ষেত্রে তোমরা আশা করি বেশ কিছু সিম্প্যাথিও পাবা, এবং তোমাদের জন্য টিচারদের সফট কর্নারও থাকবে, যেহেতু তোমরা এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে আসলে জীবন মরণই একটা কোশ্চেনেবল ইস্যু, সেইখানে থেকে পরীক্ষা দেওয়াটাও আসলে একটা বড় মেন্টাল স্ট্রেংথের ব্যাপার। কারণ কে কখন আল্লাহ না করুক আক্রান্ত হবে, কার পরিবারে কে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই চিন্তাগুলো সবসময় এখন মাথায় ঘুরতেছে। সেই সাথে খুব ডেঞ্জারাস একটা প্রফেশনে তোমাদেরকে, প্রফেশনের এন্ট্রি পোস্টে তোমরা এই এই জিনিসগুলোকে যেখানে হ্যান্ডেল করা হচ্ছে, যেখানে এই রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই জায়গাগুলো দিয়ে তোমাদের চলাফেরা। তো তোমাদের আসলে অনেক বেশি মেন্টাল স্ট্রেংথ অথবা ম্যাচুরিটি শো করতে হবে এখন। এর বাইরে আসলে আর অন্য কোনো বলার কিছু নাই। এটাকে মেনে নিয়ে যতটুকু সম্ভব করার চেষ্টা করা। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার না থাকলে আমরা তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আর কেউ কিছু বলবা? আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা কালকে বুধবার আমরা লিপিড মেটাবলিজম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।